আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত তারা নিশ্চয়ই জানো আমি তোমাদেরকে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সমাধান করে দেখাচ্ছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা সমাধান করে দেখাইছি। আজকে তোমাদের সাথে নিয়ে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23 শিক্ষাবর্ষে। তোমরা দেখতেই পারতেছো, সময় 1 ঘন্টা 20 মিনিট। অর্থাৎ এইচএসসি 22 ব্যাচ যে প্রশ্ন পরীক্ষা দিয়েছিল সেটা হচ্ছে এই প্রশ্নটা। তো কথা বাড়াবো না, আমরা প্রথমে হচ্ছে পদার্থবিজ্ঞান, তারপর রসায়ন এবং সর্বশেষে আমরা গণিত অংশটি সমাধান করা দেখাবো। আর এখানে বলে রাখি, আমি এমসিকিউ এবং রিটেন অংশটা একই সাথে সমাধান করে দেখাবো। আরেকটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট যে আমার কভার ফটোতে এই ভিডিওর এই চ্যানেলের ভিতর গেলে পরে দেখতে পারবা আমার কভার ফটো দেওয়া আছে। সেখানে আমি একটা নোটিশ দিয়ে রাখছি, যদি তোমরা কেউ রাজশাহীতে টিউশন করতে, এইচএসসি অথবা অ্যাডমিশন এবং সারা বাংলাদেশে যদি অনলাইনে জুম ক্লাসের মাধ্যমে অ্যাডমিশন পড়তে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। নাম্বার দিয়ে রাখছি আমি, 01749317288। এখানে হোয়াটসঅ্যাপ অথবা কল দিতে পারো যদি তোমরা কেউ চাও আর কি। তাহলে চলো আমরা শুরু করে দেই, আর কথা বাড়াবো না। আর চ্যানেলের ভিতর, হ্যাঁ আরেকটা কথা, কথা বাড়াবো না বলতেই হয়, চ্যানেলের ভিতর অসংখ্য ভিডিও দিয়ে রাখছি। মিনিমাম 40টা ভিডিও কমপ্লিট করা হয়ে গেছে। 40টা ভিডিও তোমরা দেখলে পরে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিটটা হলেও তুমি অন্তত পাবা। আমি আমি কখনোই বলি না আমার ভিডিও দেখে তুমি ফার্স্ট হবা, কোনো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হতে পারবা না, এটা শিওর। কিন্তু তুমি অন্তত মিনিমাম একটা, মানে অন্তত একটা সিট পাবা, সেটা সবার শেষ সিট হোক বা প্রথম সারির কোনো সিট হোক, তুমি সিট পাবা। ঠিক আছে, চলো আমরা শুরু করে দেই। দেখো, আমরা প্রথমে পদার্থবিজ্ঞান শুরু করতে চাইছিলাম। পদার্থবিজ্ঞান 19টা, অর্থাৎ হচ্ছে কি তোমার 15টা এমসিকিউ আর 4টা রিটেন আছে, এই টোটাল হচ্ছে 19টা। আমি সবগুলোই দেখাবো। দেখো, এম ভরের 1 নম্বর প্রশ্নটা কি বলছে। এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে ক্যাপিটাল এম ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করে। আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি, একটু ওয়েট করো। এ হচ্ছে আমাদের ক্যাপিটাল এম ভরের একটা গ্রহ আছে। এই গ্রহের ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, বুঝতে পারছো, ব্যাসার্ধ হচ্ছে আমার আর। আর এর চারপাশে একটা উপগ্রহ আছে, সেটা হচ্ছে স্মল এম ভরের। এখন বলছে একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটির সমানুপাতিক। আচ্ছা ঠিক আছে, একটা পূর্ণ ঘূর্ণন হইতে মানে এই গ্রহটা ঘুরে আমার এই পাশে আসতে পারে, আমার কত টাইম লাগবে, ঠিক আছে, কত টাইম লাগবে, এই টাইমটা হচ্ছে আমার মনে করো টি। এখন কেপলারের তৃতীয় সূত্র অনুসারে সময়ের যে সূত্র আছে সেই সূত্র অনুসারে জানি হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এটা তো আমরা জানি। তাহলে এখানে সমানুপাতিক তুললে আমরা যদি একটা ধ্রুব অংশ আনি কে, তাহলে কে আর কিউব। ঠিক আছে, তাহলে টোটাল সময় টি সমান আমরা কি পাই, রুট ওভার কে আর কিউব। এটা সমান আমরা লেখা যায় কে, রুট ওভার কে ইন্টু আর টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এটা লেখা যায়। ঠিক আছে, তার মানে আলটিমেটলি কি আমার সময় আর টি টু দি পাওয়ার 3/2 এটার সমানুপাতিক। ঠিক আছে, এটার সমানুপাতিক, এটার সমানুপাতিক। তাহলে আমার একটা পূর্ণগুণ হতে আমার টি সমানুপাতিক আর টু দি পাওয়ার 3/2। দেখো এটা আমাদের আছে, এই যে গ নম্বর অপশনে আছে। অপশন গুলো এটা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তারপরের প্রশ্নটা আমরা একটু পড়ি। 2 নম্বর প্রশ্নটা বলছে, স্থির তড়িৎ থেকে আসছে। বলছে কিউ মানের 5টি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধির বরাবর প্রতিসমভাবে সাজানো হলো। দেখো, আর ব্যাসার্ধের একটি বৃত্তের কথা বলা হয়েছে, একটা বৃত্ত আঁকালাম। এখানে এটা হচ্ছে আমাদের আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। ঠিক আছে, এখন প্রতি সমভাবে সাজানো হলো বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক বিভবের বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত। আচ্ছা খেয়াল করো, এই চার্জ গুলো কোথায় কোথায় আছে, পরিধির উপর দিয়ে আছে। কিউমানের চার্জ, এখানে কিউমানের চার্জ আছে। ঠিক আছে, পরিধির উপর দিয়ে আছে। এখন আমরা কি জানি, এটা হচ্ছে কি আমাদের কি বের করতে বলছে, বৈদ্যুতিক ক্ষেত্রের ক্ষেত্র বের করতে বলছে। বৈদ্যুতিক ক্ষেত্র মানে আলটিমেটলি আমাদের প্রাবল্য ই বের করতে বলছে। আর আমরা তো জানি কোনো একটা গোলকের, গোলক বা বৃত্তের কেন্দ্রে প্রাবল্য আমাদের ই সমান 0। এটা তো মুখস্থ, মানে এটা কোনো ম্যাথ না, এটা মুখস্থ আর কি, প্রাবল্য 0 হবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, কোনটি ভেক্টর রাশি বলো দেখি তোমরা এটা পারো কিনা। এটা তো মুখস্থ করলে হবে না, তাই না। ভেক্টর রাশি, আমি একটা ছন্দ লিখে দিচ্ছি, তোমরা সেই ছন্দটা পড়ে নিবা, তাহলে তোমাদের জন্য উপকার হবে। ছন্দটা কি, ভবে সব প্রিয়তম, প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। আরে হ্যাঁ, টুনির, টুনির পর্যন্ত থাকুক।
আচ্ছা না, লিখেই দেই, টুনির তিতা প্রেমে ভবে সব প্রিয়তম ভাসে, টুনির তিতা প্রেমে। মুখস্থ করে নিবা ভাই, কিছু করার নাই। ভতে ভরবেগ, বেতে হচ্ছে বেগ। আমি বলে দিচ্ছি, আমি লিখার টাইম হবে না। ভতে ভরবেগ, বতে বেগ, দন্ত সতে হচ্ছে স্মরণ, বতে বল। ঠিক আছে। পতে হচ্ছে প্রাবল্য। ঠিক আছে, প্রাবল্য। ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন। ঠিক আছে। ভাতে ভ্রামক, শুধুমাত্র জড়তা ভ্রামক, সকল ভ্রামক। আমি একটু লিখে দিচ্ছি, সকল ভ্রামক ভেক্টর, সকল ভ্রামক ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তা ভ্রামক হচ্ছে আমাদের স্কেলার রাশি। ঠিক আছে। জড়তা ভ্রামক স্কেলার রাশি, এটা পরীক্ষায় ভালো আসে, প্রচুর আসে স্কেলার, শুধুমাত্র জড়তা ভ্রামক স্কেলার রাশি। ঠিক আছে, স্কেলার রাশি। তারপর দ্বন্দ্ব সতে, ও দ্বন্দ্ব শত বলছি একবার, স্মরণ। টতে হচ্ছে টর্ক, টুনির টতে টর্ক। আর এই মোটামুটি শেষ আর কি। বুঝতে পারছো? তাহলে আমি আরেকবার একটু একটু বলতেছি। ভতে ভতে হচ্ছে কি, ভতে আমাদের ভরবেগ। বতে হচ্ছে বল। আহ, ও সরি, ভতে ভরবেগ, বেতে হচ্ছে বেগ, দন্ত সতে সরণ, বতে বল, ত্রিতে হচ্ছে পতে প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন। ভাতে হচ্ছে ভ্রামক। এই যে জড়তা ভ্রামক, সকল ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তা ভ্রামক কি আমাদের স্কেলার রাশি। ঠিক আছে। আর টতে হচ্ছে টুনির, টতে হচ্ছে আমাদের টর্চ। তাহলে দেখো কোনটি ভেক্টর রাশি নয়, মানে কি স্কেলার রাশি। তাহলে এগুলা বাদে সবগুলাই কি আমাদের স্কেলার রাশি। তাহলে দেখো, এখানে বেগ আছে, বেগ আমাদের ভেক্টর রাশি। তারপর বল আছে, বল আমাদের ভেক্টর রাশি। ত্বরণ আছে, ত্বরণ আমাদের ভেক্টর রাশি। বাকি একটা থাকলো দ্রুতি, এটা আমাদের হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, ক্লিয়ার? বা সকাল সকাল পাখির তো ভালো কলরব। নিচের কোনটির মাত্রা নেই, বলো কোনটির মাত্রা নেই। এটা তো একবারে জাতীয় প্রশ্ন। বিকৃতির কোনো মাত্রা নেই, কারণ কি বিকৃতি হচ্ছে একই উপাদানের মানে দুটার পরিবর্তন আর কি। ধরো হচ্ছে ডেল এক্স ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ আদি পরিবর্তন ডিভাইডেড বাই আদি পরিমাণ। ঠিক আছে, পরিবর্তন ডিভাইডেড বাই আদি পরিমাণ, এটা হচ্ছে আমাদের বিকৃতি। তাহলে তো মাত্রা থাকবে না। ঠিক আছে। 5 নম্বর প্রশ্নটা, প্রশ্ন কিন্তু সহজ হয়, বুঝতে পারছো? তোমরা এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রশ্ন বেশ সহজ হয়। 5 নম্বর প্রশ্নটা বলছে, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিভি সমান এক্স। আমরা একটু লিখে নেই, সিপি ডিভাইডেড বাই সিভি সমান কি বলছে আমাদের এক্স। এটা আমরা কি পড়ছি, তাপগতিবিদ্যা অধ্যায়, এটা সমান আমরা গামা পড়ছি। ঠিক আছে। এখন নিচের কোন সম্পর্কটি গ্যাসের 1 মোলের জন্য সঠিক। 1 মোল মানে এন সমান 1 মোল বলা হয়েছে। ঠিক আছে, 1 মোল বলেই দিয়েছে। ঠিক আছে। এখন আমাদের বলছে হচ্ছে কোন সম্পর্কটা। এখন সম্পর্কটা দেখি। আমরা একটা সম্পর্ক জানি, সিভি সমান এনআর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, এটা তো আমরা জানতাম আগে, তাই না? তাহলে এখানে 1 মোল যেহেতু বলছে, তাহলে 1 × আর ডিভাইডেড বাই গামার পরিবর্তে এখানে এক্স ব্যবহার করছে ওরা। তাহলে এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা কি লেখা যায়, আর ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এটাই তো হয়, তাই না? তাহলে এটা আমাদের কোথায় আছে, ক নাম্বারে আছে। ঠিক আছে, ক নাম্বারে আছে, সরি খ নাম্বারে আছে, এটাই আমাদের সঠিক উত্তর হবে। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা ক্লিয়ার করি। আসো, সবগুলো প্রশ্নই তো মোটামুটি সহজ আছে, কোনো প্রশ্ন কি কঠিন লাগতেছে বলো। কোনো প্রশ্ন কঠিন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। দরকার হলে শুধুমাত্র তোমার জন্য একটা ভিডিও বানিয়ে দিব। ঠিক আছে, শর্ট ভিডিও মানে তোমাকে লিংক পাঠিয়ে দিব। ঠিক আছে। আমি চাই না কোনোভাবেই তুমি না বোঝো এরকম, বা আমার কাছে ভুল শিখো এরকম, আমি কখনোই চাই না। দুই একটা হয়তো বা অনেক সময় ক্যামেরার সামনে অন স্ক্রিনে কথা বলতে গেলে এরকম ভুল হয়ে যায়। তো এটা কোনোভাবে মানে ইচ্ছাকৃত ভাবে আমি এটা করি না, হয়তো বা হয়ে যায়। তোমরা এরকম ভুল করলে পারো, অবশ্যই আমাকে ধরিয়ে দিবে। ঠিক আছে। 6 নম্বর প্রশ্নটা, একটি কণা টি সমান 0 সময় স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। তার মানে আমার আদি সময় হচ্ছে আমাদের 0 সেকেন্ড। এখন কণাটির ওপর প্রযুক্ত বল সময় সময় টি এর সমানুপাতিক। তার মানে কি প্রযুক্ত বল এফ টির সমানুপাতিক। এখন কণাটির গতিশক্তি কি, তাহলে গতিশক্তি কার সমানুপাতিক হবে এটা বলছে। তাহলে আমরা একটু বের করি। যদি আমরা টি সমানুপাতিক টি হয়, তাহলে হচ্ছে আমরা এখান থেকে পাই এফ সমানুপাতিক হচ্ছে, সরি, আমরা সমানুপাতিকটা তুলে এখানে কে ব্যবহার করতে পারি, একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক কে ব্যবহার করতে পারি। এইখান থেকে আমরা পাই হচ্ছে এ সমান হচ্ছে কে টি, লিখতেই তো পারি, তাই না? তাহলে এখানে আমাদের এ সমান কি লেখা যায়, কে কে বাই এম ইন্টু টি। ঠিক আছে, এটা লেখা যায়, এটা আমরা রাখলাম। এখন কথা হচ্ছে, একদম মাঝ বরাবর লিখছি তো, একটু আমি একটু সাইড করে নেই। হ্যাঁ,
খেয়াল করো, এটা পাইলাম। এখন আমাদের বলছে হচ্ছে কার গতি শক্তির সমানুপাতিক জানতে চাইছে। এখন গতি শক্তি সমান কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার, এটাই তো জানি তাই না? তাহলে আমাদের ত্বরণ আছে, ত্বরণ পাইছি আমরা, বেগ যদি বাইর করি তাইলে তো হয়ে যায়। এখন কথা হচ্ছে ত্বরণ এ কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা বেগ পাবো, বুঝতে পারছো? কে বাই এম ইন্টু টি ডিটি, ঠিক আছে। এখন এটা কি টি টি পর্যন্ত, জিরো থেকে টি পর্যন্ত, এই যে আদি সময় হচ্ছে জিরো, তাহলে টি পর্যন্ত দেখো। তাহলে এ কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, বেগ ভি। তাহলে কে বাই এম তো আমাদের ধ্রুব অংশ, তাহলে এটা আমরা বের করে আনলাম কে বাই এম ইন্টিগ্রেশন অফ টি, তাহলে টির ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, টি স্কোয়ার বাই টু, ঠিক আছে, টি জিরো। তাহলে এটা মান বসালে আমাদের কে বাই এম ইনটু আর এটা টি স্কোয়ার বাই টু থাকে, বুঝতে পারছো? এই মানগুলো বসা, লিমিট বসা দিলে পরে এটা থাকে। এখন আমাদের গতি শক্তি বের করা লাগবে, তাহলে গতি শক্তি সমান কি, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম গুণন ভি, কত ভি পাইলাম হচ্ছে এটা, তাহলে এটার উপর স্কোয়ার করে দিলে কি হয়, কে স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর। তাহলে এম আর এম কাটা গেল, এম থাকে, তাইলে ওয়ান বাই টু ইন্টু কে স্কোয়ার বাই ফোর এম ইন্টু টি টু দি পাওয়ার ফোর, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ফোর এম, ঠিক আছে। এটা সমান কি ই, তাহলে আমাদের এই ই কার সমানুপাতিক, টি টু দি পাওয়ার ফোর, কারণ এই অংশটুকু তো আমাদের ধ্রুব, ঠিক আছে। ই সমানুপাতিক কি, ই সমানুপাতিক টি টু দি পাওয়ার ফোর, এটাই আমাদের জানতে চাইছে, এটাই দেখো আমাদের সঠিক উত্তর, টি টু দি পাওয়ার ফোর। আমি জানি তোমরা বুঝতে পারো না, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, খেয়াল করো। আমাদের কি আছে, একটি কণা টি সমান 0 সেকেন্ড সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। তার মানে আমাদের আদি সময় টি সমান 0 সেকেন্ড। আচ্ছা, কণাটির উপর প্রযুক্ত বল সময় টি এর সমানুপাতিক, তার মানে প্রযুক্ত বল এফ সমানুপাতিক টি। তাহলে আমরা এটা লিখলাম। এখন বলছে কণাটির গতিশক্তির নিচের কোনটির সমানুপাতিক হবে, গতিশক্তি মানে ই সমানুপাতিক কি হবে, এটা আমাদের জানতে চাইছে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, খেয়াল করো, এখন আমরা এফ সমানুপাতিক টি এটা তো দেওয়া আছে, এখান থেকে আমরা এই সমানুপাতিক তুলে একটা কে, ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক কে লিখলাম, তাহলে এফ সমানুপাতিক কে টি। তাহলে এফ সমান জানি আমরা এ, এ সমান এম এর সমান হচ্ছে কে টি, তাহলে এ সমান আমরা কে বাই এম ইন্টু টি, এক নাম্বার সমীকরণ দিলাম। এখন আমাদের জানতে, আমরা ই সমান কি জানি, হাফ এম বি স্কোয়ার, তার মানে আমাদের কি দরকার, এটাই তো এর সমানুপাতিকটা বের করতে বলছে তাই না? তাহলে আমাদের এই ভি দরকার। এখন আমরা আছে ত্বরণ এ, তাহলে ত্বরণকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা হচ্ছে ভি পাবো। যেমন আমরা ভি কে ইন্টিগ্রেশন করলে ত্বরণ পাই, ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাই, তেমনি ত্বরণকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ভি পাবো, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ এ ডিটি সমান জিরো থেকে টি পর্যন্ত লিমিট কে বাই এম টি ডিটি। এখন কে বাই এম তো আমাদের ধ্রুব অংশ, এটা বের করে নিয়ে আসলাম। আর টি কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে টি স্কোয়ার বাই টু হয়, এটা জিরো থেকে টি লিমিট, তাহলে ভি সমান কে বাই এম ইন্টু টি স্কোয়ার বাই টু, এটা হয়। এটা হচ্ছে আমাদের ভি পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে গতিশক্তি মানে বের করতে বলছে, তাহলে ই সমান কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা ভি তো পেয়ে গেছি, এখানে ভি কে স্কোয়ার করে দিলাম, কে স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর। তাহলে ই সমানুপাতিক ওয়ান বাই টু ইন্টু কে স্কোয়ার বাই ফোর এম ইন্টু টি টু দি পাওয়ার ফোর। তাহলে এই অংশটুকু তো আমাদের ধ্রুব, বৃত্ত দ্বারা যেটা বুঝাইছি এই অংশটুকু তো আমাদের ধ্রুব, তাই না? তাহলে ই সমানুপাতিক কি, ই সমানুপাতিক টি টু দি পাওয়ার ফোর, এটাই আমাদের জানতে চাইছে। এবার আশা করি বুঝতে পারছো, এবার কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে। আর মাঝে এই প্রশ্নটা আমি সমাধান করতে পারি নাই, দেখো এই একটা প্রশ্ন দিছে, এটা আসলে কিভাবে সমাধান করবো আমি নিজেও জানি না, তোমরা যদি কেউ পারো তো সমাধান করে নিও কোনো জায়গা থেকে, আর পারলে আমার কমেন্ট বক্সে ম্যাথটা করে দিও, ঠিক আছে। এরপরে একটা প্রশ্ন আছে, 8 নম্বর প্রশ্নটা কি বলছে, 8 নম্বর প্রশ্নটা বলছে একটি ট্রেনের স্থির অবস্থা, কি বলছে, একটি ট্রেনের স্থির অবস্থায় দৈর্ঘ্য হলো এম, 100 মিটার, এটি কত, দুঃখিত আমি আরেকবার পড়তেছি। একটি ট্রেনের স্থির অবস্থায় দৈর্ঘ্য হলো 100 মিটার, এটি অতি উচ্চ বেগে 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে, বুঝলাম। সুড়ঙ্গের দুই প্রান্তে অবস্থিত পর্যবেক্ষকরা লক্ষ্য করেন যে আহ মু- একটি মুহূর্তে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান হয়। সি এর এককে, সি সি এর এককে ট্রেনের বেগ মানে বেগ, বেগ বের করতে বলছে তাই না? এখন আমার কথা হচ্ছে কার, পর্যবেক্ষণটা কে করলো, পর্যবেক্ষণটা লোকরা করছে কিন্তু ওই যে 80 মিটার মানে যে ট্রেনটা গেল,
তার মানে কি আমাদের এল নট হচ্ছে আমাদের এখানে 100 মিটার, আর হচ্ছে এলটা হচ্ছে আমাদের 80 মিটার, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমরা একটু সূত্রটা লিখি। আমরা কি জানি সূত্র? এল সমান এল নট ইন্টু রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমাদের ভি বের করতে বলছে, তাহলে আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দেই। তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে এল স্কোয়ার বাই এল নট এর স্কোয়ার সমান 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার পেলাম। তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান হচ্ছে 1 - এল স্কোয়ার বাই এল নট স্কোয়ার সমান হচ্ছে 1 - এল। কত আমরা পাইছি? এল হচ্ছে 100, এল হচ্ছে 80 মিটার, ডিভাইডেড বাই 100 মিটার এর হোল স্কোয়ার। তাহলে 1 আমরা এই শূন্য শূন্য কাটা দিলাম। তাহলে আটা আটা কত? 64 স্কোয়ার করে দিলাম। তাহলে 10 × 10 = 100। তাহলে এটা আমরা যদি করি তাহলে 100 - 64 ডিভাইডেড বাই 100 হয়, ঠিক আছে? তার মানে এটা কত? 36/100 হয়, ঠিক আছে? এত মিটার। এখন কথা হচ্ছে কার এটা হচ্ছে, সরি মিটার তো লেখা যাবে না, এখনো তো আমরা একক বের করি নাই। এখন এটা আমরা কিসের মান পেলাম? খেয়াল করো তো, এটা আমরা হচ্ছে বি স্কোয়ার, আমি একটু ছোট করে নিলাম। এটা আমরা হচ্ছে বি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান পাইলাম হচ্ছে আমরা 36/100। তাইলে আমরা ভির মান পাবো হচ্ছে কত? ভি বাই সি এর মান পাবো হচ্ছে 6/10, কারণ কি আমরা রুট করে দিলাম। অতএব ভির মান আমরা 6 ডিভাইডেড বাই 10, তাহলে অতএব 0.6 সি পাবো, ঠিক আছে? এটাই আমাদের সঠিক উত্তর। এটা আমাদের বের করতে বলছে, ট্রেনের বেগ সি এর মাধ্যমে, সি এর এককে ট্রেন এর বেগ বের করো। তাহলে এটা আমাদের হচ্ছে 0.6, দেখো 0.6 সি, এটা আমাদের সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নটা খেয়াল করো। আচ্ছা, 0.50 কেজি ভরের একটি কণা এক্স অক্ষ বরাবর এক্স সমান এক্স টি সমান হচ্ছে -13। আমরা একটু এটা তুলে নেই। এক্স সমান হচ্ছে -13 +2t +4t² -3t³ ঠিক আছে? সমীকরণ অনুযায়ী চলছে, যেখানে এক্স এর একক মিটার এবং এর একক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। টি 2 সেকেন্ডে, মানে 2 সেকেন্ডে কণার উপর লব্ধি বল কত? আচ্ছা, লব্ধি বল মানে আমাদের এফ বের করতে বলছে। তাহলে এফ সমান আমরা কি জানি? আগে খেয়াল করো, আমি একটু ভেঙে ভেঙে কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছি। এটা স্বাভাবিক যে যে পড়াবে সে ভেঙে ভেঙে বোঝাবে। এমসিকিউ গুলো সমাধান করতে 1 মিনিটের বেশি টাইম লাগবে না। 1 মিনিটের চেয়েও কম টাইমে করা যায় এগুলা, বুঝতে পারছো? তো আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি এই কারণে যে তোমাকে তো বুঝতে হবে, আর সব ধরনের স্টুডেন্ট এখানে আসো তোমরা, ঠিক আছে? তাহলে এফ সমান আমাদের কি? এম এ, তাই না? তাহলে আমাদের ত্বরণ লাগবে। এম তো আমাদের দেওয়া আছে, তাহলে ত্বরণ লাগবে। এখন আমাদের এক্স দেওয়া আছে, এখন এক্স কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি টির সাপেক্ষে, তাহলে আমরা কি পাবো? ভি পাবো, ঠিক আছে? তাহলে আমরা একটু ডিফারেন্সিয়েশন করি। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? প্রথমে 0, তারপর এটাকে ডিফারেন্সিয়েশন করলে +2, তারপর এটা হচ্ছে 8t -9t², ঠিক আছে? এখন এইটাকে ত্বরণকে বেগকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আমরা ত্বরণ পাবো না? তাহলে আমরা কি পাবো? ত্বরণ। তাহলে এটাকে, এটা তো ধ্রুব অংশ, তাহলে 0 প্লাস এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের 8 -9t² ডিফারেন্সিয়েশন করলে সরি 18 -18t। এখন এটা আমাদের কত? টি সমান 2 সেকেন্ডে। তাহলে আমরা একটু মান করে বসাই দেই। তাহলে 8 - 18 ইন্টু 2, তাহলে আমাদের কত হলো? 18 দুগুণ 36, আর হচ্ছে গিয়ে 8 থেকে -36 বিয়োগ করলে কত হয়? মাইনাস -28 হয়। -28 হয়, তাই না? -28 হয়। তাহলে আমরা ত্বরণ এ কত পেলাম? -28, ঠিক আছে? ত্বরণ এ -28 পেলাম। তাহলে আমাদের বল এফ সমান কি? এম এ। এখানে মানটা বসাই দিলে 0.5 কেজি, মানে মানে কি 1/2 ইন্টু -28, ঠিক আছে? সমান হচ্ছে -14 নিউটন, ঠিক আছে? দেখো এটাই সঠিক উত্তর আছে, এই যে। বুঝতে পারছো? আমি আরেকবার একটু বলতেছি। আমাদের দরকার হচ্ছে, আমাদের বলছে আমাদের এক্স এর একটা সমীকরণ, অতিক্রান্ত দূরত্বের একটা সমীকরণ দেওয়া আছে এটা। এখন বলছে টি সমান 2 সেকেন্ডে কণাটির উপর লব্ধি বল। তার মানে এফ সমান এম এ, এফ সমান এম এ, লব্ধি বল এফ সমান এম এ। তাহলে আমার এ দরকার, এক্স দেওয়া আছে, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে ভি পাবো, আর একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পাবো। তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করার পর টি, টি সমান 0, টি সমান 2 বসাই দিব। দেওয়ার পর আমরা ত্বরণ পাইলাম, তারপর এফ সমান এম এ মান বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে? এরপরের প্রশ্নটা খেয়াল করো, কি বলছে? 10 নম্বর প্রশ্নটা। 10 নম্বর বলছে পি সমান হচ্ছে ভেক্টর পি সমান হচ্ছে 2i ক্যাপ। আমি একটু লিখি ভেক্টর গুলা। ভেক্টর পি সমান হচ্ছে 2i ক্যাপ +2j ক্যাপ। আমি আর ক্যাপ ক্যাপ গুলা ব্যবহার করলাম না।
আর ভেক্টর কিউ সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 6i প্লাস 3j মাইনাস 3k, ঠিক আছে, 3k। এখন ভেক্টর দ্বয়ের ওপর লম্ব দিকে একক ভেক্টর, মানে এই দুটা ভেক্টর যে আছে, মনে করো এই একটা ভেক্টর আর একটা হচ্ছে গিয়ে, মনে করো এইদিকে একটা ভেক্টর আছে, এদের লম্ব বরাবর কি ধরো দুটা ভেক্টর আছে, এই যে এটা কিভাবে দেখাবো, মনে করো দুটা ভেক্টর এরকম আছে, এর লম্ব ভেক্টর কি এই যে এরকমটা হবে না, এরকমটা হবে না, এই যে কলমটাই তো আমাদের লম্ব ভেক্টর। এখন এই লম্ব ভেক্টর ধরো আমরা সি ধরলাম আর কি, লম্ব ভেক্টর বের করতে বলছে। আমরা লম্ব ভেক্টর বের করার সূত্র কি, দুটা ভেক্টরের ক্রস গুণ ফলটাই কিন্তু আমাদের লম্ব ভেক্টর বের হয়, ঠিক আছে। তাহলে আমরা আই জে কে, ঠিক আছে। তাহলে হচ্ছে কারণ আমাদের পি সমান হচ্ছে টু, টু মাইনাস ওয়ান, তারপর হচ্ছে সিক্স, থ্রি মাইনাস থ্রি। তাহলে আমরা একটু বের করি, তাহলে সরি এটা কিন্তু আই, তাহলে তোমরা তো নির্ণয় জানোই, তাহলে মাইনাস সিক্স প্লাস প্লাস ওয়ান, এই যে আমি একটু বলি, মাইনাস সিক্স প্লাস থ্রি, তাহলে কত হলো মাইনাস থ্রি আই ক্যাপ, ঠিক আছে। তারপর কি মাইনাস জে ব্যবহার করবো এখানে, তাহলে মাইনাস সিক্স আর হচ্ছে প্লাস 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 সিক্স, তাহলে মাইনাস সিক্স আর প্লাস সিক্স, তাই না। দেখো এই যে জের ক্ষেত্রে কি ব্যবহার করবো, এই আড়াআড়ি, তাহলে টু আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস সিক্স, আর হচ্ছে মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান আর সিক্স গুণ করলে মাইনাস সিক্স, তাহলে মাইনাস সিক্স আর মাইনাস সিক্স, কিন্তু এখানে যে আমার একটা মাইনাস আছে এই কারণে এটা আমাদের হচ্ছে আলটিমেটলি জিরো জে হয়ে যাবে। আর কে এর ক্ষেত্রে হচ্ছে আমাদের আহ তিন দুগুণা এই যে এটা এই দুটা, তিন দুগুণা ছয়, ছয় মাইনাস ছয় দুগুণা বারো, তাহলে মাইনাস মাইনাস, তাহলে হচ্ছে আমাদের মাইনাস সিক্স কে ক্যাপ হবে, ঠিক আছে। কে ক্যাপ হবে, এটা আমাদের আর লাগবে না, এটা বা, ঠিক আছে। এখন বলছে এটার উপর একক ভেক্টর, দেখো এখানে কি বলছে, ওপর লম্ব দিকে একক ভেক্টর, তাহলে এই ভেক্টরের একক ভেক্টর বের করবো কিভাবে, সি আই ক্যাপ, সি ক্যাপ সমান কি, এই দুটা ভেক্টর লিখবো, সি মাইনাস থ্রি আই ক্যাপ মাইনাস সিক্স কে ক্যাপ ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, তাহলে হচ্ছে থ্রি স্কোয়ার, তাহলে নাইন প্লাস হচ্ছে আমাদের কত, সিক্স স্কোয়ার, সিক্স স্কোয়ার করলে কত হয়, 36। তাহলে আমাদের কত আসলো আলটিমেটলি, এখানে যদি আমরা মাইনাস থ্রি কমন নেই, তাহলে আই ক্যাপ প্লাস টু কে ক্যাপ, ঠিক আছে, ডিভাইডেড বাই রুট ওভার 45, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। দেখো মানে এরকম কিছুই না, এখানে আমাদের প্রশ্নটা বলছে হচ্ছে ভেক্টর দ্বয়ের ওপর লম্ব দিকে একক ভেক্টর, তার মানে আমাদের লম্ব ভেক্টর তো আমরা দুটা ক্রস গুণ করে দিলে লম্ব ভেক্টর পাই যাব, তার উপর তারপর যে ভেক্টর পেলাম ওইটার একক ভেক্টরের মান বের করতে বলছে। ক্লিয়ার? কঠিন বলো। 11 নম্বর প্রশ্নটা খেয়াল করো, সরল দোলন গতি সম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, তার মানে এক্স এর মান আমাদের কত দেওয়া আছে, 2 সেন্টিমিটার দেওয়া আছে, আর হ্যাঁ 2 সেন্টিমিটার দেওয়া আছে, তখন তার গতিশক্তি স্থিতিশক্তি 3 গুণ, তার মানে গতিশক্তি ধরো আমাদের ই কে, আর হচ্ছে ইপি, তাহলে গতিশক্তি স্থিতিশক্তি 3 গুণ, তার মানে ই কে সমান 3 ইপি, ঠিক আছে। বস্তুটির দোলনের বিস্তার কত, তার মানে আমাদের এ জানতে চাইছে, বিস্তার এ সমান আমাদের হোয়াট, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। বিস্তার এ সমান আমাদের হোয়াট, এটা আমাদের বের করতে হবে, সরি এ সমান হোয়াট, এটা বের করব। আচ্ছা আমরা গতিশক্তিটা সূত্র কি জানি, সাম্যাবস্থান থেকে এক্স দূরত্বে গতিশক্তি সূত্র হচ্ছে হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর হচ্ছে এইখানে আমাদের স্থিতি শক্তির সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এটা তো সূত্র। এখন এই তিন দ্বারা গুণন, এই তিন দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা উভয় পক্ষে হাফ কে বাদ দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 3 এক্স স্কোয়ার। তাহলে আমাদের কি বের করতে বলছে, বিস্তার, তার মানে এ বের করতে বলছে। তাহলে এ স্কোয়ার সমান আমরা কি পাই, 4 এক্স স্কোয়ার, ঠিক আছে, যোগ করে দিলাম, তাহলে এ সমান আমাদের রুট ওভার 4 এক্স স্কোয়ার সমান হচ্ছে আমাদের কত আসলো, 2 এক্স। এখন এক্স এর মান কত, টু না, এই যে এখানে এক্স এর মান তো টু দেওয়া আছে, তাহলে 2 × 2, তাহলে আমাদের 4 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের বিস্তার। ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা আছে কিনা, এটাই সঠিক উত্তর। দেখো একটা কথা বলি, প্রশ্ন দেখে ভয় পাওয়ার দরকার নেই, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি নিজেও চান্স পাই নাই। এটা তোমরা অবহেলা করো আর যেটাই করো, বাস্তব সত্যি যেটা সেটাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই নাই, বুঝতে পারছো। কারণ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা মানে অ্যাডমিশন লাইফের সর্বপ্রথম পরীক্ষাটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, যেটা কিনা আমার মানে একদম সম্পূর্ণ অজানা, কি করা লাগে না করা লাগে ওইরকম কিছু জানিও না। এইখানে যে আমার সবচেয়ে বড় সমস্যা হয়েছিল, আমার এই দেখো এখানে প্রশ্নটা কত বড়, বাংলা ইংলিশ একসাথে দিয়ে রাখছে, আমি এত বড় বড় প্রশ্ন দেখে আমি ভয় পেয়ে গেছিলাম যে প্রশ্ন এত বড় বড় কেন। আমি
মানে প্রো পরীক্ষার হলে তো এমনিতেই ব্রেনটা একটু নরমাল থাকে না ওরকম, মানে অন্তত ঠান্ডা রাখতে পারি না, অনেকে পারে হয়তো বা আমি পারি না। তো সেই হিসেবে এমনিই তো ব্রেন আমি নিজেকে মানে ঠিক রাখতে পারতেছি না, যে ভয় ভয় লাগতেছে কিভাবে হবে, চান্স হবে কি না হবে, পারবো কি পারবো না। বাড়িতে তো মোটামুটি ভালোই পড়াশোনা করে গেছি, একদম তো আর খারাপ পড়াশোনা করে যায় নাই। হয়তো বা আমার চেয়ে আরো ভালো সবাই পড়ছে, কিন্তু আমি প্রস্তুতি খারাপ ছিল না আর কি। তবে কথা হচ্ছে গিয়ে এই যে প্রশ্ন, এক একটা প্রশ্ন মনে করো যে ওদের কাগজগুলো অনেক বড় বড় হয়, আর মনে করো যে প্রশ্ন অনেক ফ্রন্ট গুলা অনেক বড় বড় থাকে, যার কারণে আমার ব্রেন হিপনোটাইজ সিস্টেম হয়ে গেছিল যে প্রশ্ন এত বড় বড় কেন, এত কঠিন লাগতেছে কেন, এরকম হয়ে গেছিল। শেষ পর্যন্ত আমি এমসিকিউটাই কভার করতে পারিনি। যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম বলে রিটার্ন খুব ভালো লিখছিলাম, মোটামুটি 30+ পাওয়ার মতো ছিলাম। বাস্তবে জানি না কত পাইতাম, কিন্তু 30+ লিখছিলাম। তো সেক্ষেত্রে যদি এমসিকিউতে পাস করতে পারতাম তাহলে মোটামুটি হয়ে যাইতো আরকি, আশা করা যায়। পাস করি নাই, ও কথা বললে তো আর লাভ নাই, পাস করি নাই। দেখো এটা কিন্তু একটা এমসিকিউ, রিটার্ন না। দুটি সুসংগত উৎস থেকে ল্যামডা দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয় একটি বিন্দুতে, যেখানে তরঙ্গ দুটি মিলিত হয়। আচ্ছা বুঝলাম, তরঙ্গ দৈর্ঘ্য কি আমাদের ল্যামডা, ঠিক আছে। এখন যেখানে তরঙ্গ দৈর্ঘ্যের দশা পার্থক্য 90 ডিগ্রি, দশা পার্থক্য মানে কি, ডেল্টা সমান হচ্ছে পাই/2, 90 ডিগ্রি মানে কি পাই/2 না, পাই/2। এখন তরঙ্গ দুটির অতিক্রান্ত পথ পার্থক্য নির্ণয় করো, তার মানে কি এক্স, পথ পার্থক্য এক্স সমান পার। এখন আমরা সূত্র কি জানি, একদম সহজ সূত্র, ডেল্টা সমান কি 2 পাই/ল্যামডা ইন্টু পথ পার্থক্য এক্স, দশা পার্থক্য সমান 2 পাই/ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এটা এইভাবে প্রকাশ করছে। আমাদের কি লাগবে, পথ পার্থক্য। তাহলে এক্স সমান কি, ডেল্টা ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। তাহলে আমাদের ডেল্টা সমান আমাদের কি কি পাইছি, পাই/2। তাহলে আমরা লিখতে পারি পাই/2 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। ঠিক আছে। তাহলে হচ্ছে এই পাই আর পাই কাটা দিলাম, তাহলে আমাদের পথ পার্থক্য থাকলো হচ্ছে ল্যামডা/4। ঠিক আছে, ল্যামডা/4, এটাই আমাদের হচ্ছে পথ পার্থক্য। ঠিক আছে, ল্যামডা/4। আচ্ছা, এটা তো সহজ প্রশ্ন, আর একবার বোঝানো লাগবে না। তোমরা যদি বুঝতে না পারো একটু রিপিট করো, দেখো বুঝতে পারবে। একটি কার্নো ইঞ্জিন 227 ডিগ্রি সেলসিয়াস এবং 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে। তাহলে আমাদের টি ওয়ান কত, টি ওয়ান হচ্ছে 227 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা হচ্ছে কত, 500। 273 যোগ করলে কত হয়, 27 আর 273, 300, 300 আর 200, 500 কেলভিন। এখন টি টু 127 ডিগ্রি সেলসিয়াস, ঠিক এমনি 27 আর 273 হচ্ছে 300, 300 আর 100 কত, 400 কেলভিন। ঠিক আছে। এখন বলছে যদি ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ ডাব্লিউ সমান আমাদের কত বলছে, 500 জুল, তবে তাপ গ্রাহকে প্রত্যাখিত তাপের পরিমাণ কত। তাপ গ্রাহকে প্রত্যাখিত তাপের পরিমাণ কি, কিউ টু, এটাই তো আমাদের জানতে চাইছে, তাই না। তাহলে গৃহীত তাপ হচ্ছে আমাদের কিউ 1, আর হচ্ছে বর্জিত তাপ হচ্ছে আমাদের কিউ 2। ঠিক আছে। এখন এটা আমরা বের করব। এখন আমরা ডাব্লিউ সমান কি জানি, কিউ 1 মাইনাস গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ, মানে কিউ 1 মাইনাস কিউ 2। তাহলে 500 সমান হচ্ছে কিউ 1 মাইনাস কিউ 2। ঠিক আছে। আমাদের কি বের করতে বলছে, কিউ 2 বের করতে বলছে, তাই না। তাহলে কিউ 1 আমরা কিউ 1 এই মানে এক পাশে রাখো, তাহলে কিউ 1 সমান হচ্ছে গিয়ে, হ্যাঁ দেখো কিউ 1 সমান হচ্ছে 500 মাইনাস হচ্ছে উম হ্যাঁ, 500 প্লাস কিউ 2। ঠিক আছে। এটা এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা সূত্র জানি কি, কিউ 1/কিউ 2 সমান টি 1/টি 2। এটাই তো আমরা সূত্র জানি। তাহলে কিউ 1 এর মান বসাইলাম 500 প্লাস হচ্ছে কিউ 2 ডিভাইডেড বাই কিউ 2 সমান হচ্ছে আমাদের টি 1/টি 2। টি 1/টি 2 মান কত, 500 ডিভাইডেড বাই 400। ঠিক আছে। 2 শূন্য 2 শূন্য কাটা দিলাম। আর এখান থেকে আমরা কাটলে পরে আমরা একটু লিখি, যদি কিউ 2 দ্বারা ভাগ করি তাহলে 500 ডিভাইডেড বাই কিউ 2 প্লাস 1, প্লাস 1 সমান হচ্ছে 4/5/4। তাহলে 500 ডিভাইডেড বাই কিউ 2 সমান হচ্ছে, আমরা যদি 1 বিয়োগ করে দেই তাহলে আমাদের থাকে হচ্ছে 1/4। কিভাবে, 5/4 থেকে 1 বিয়োগ করে দিলে আমাদের কত থাকবে, 1/4 থাকবে। এটা তো স্বাভাবিক কথা, তাই না। তাহলে সরি, এটা তো কিউ 2 ব্যবহার করতেছি, তাই না। তাহলে আমাদের কিউ 2 সমান কি আসে, 400, আর হচ্ছে 500 আর 400, 500 আর 4 গুণ করলে কত হয় আমাদের, 2000। ঠিক আছে। 2000 জুল আসছে। ঠিক আছে। এখানে 1 শূন্য কাটা আছে না, 2000 জুল। ক্লিয়ার, জিনিসটা কি বুঝতে পারছো। আমি আরেকবার একটু বলি। আমাদের একটা কার্নো ইঞ্জিন দেওয়া আছে, যার কিনা ইঞ্জিনের আহ গৃহীত মানে
T1 দেওয়া আছে হচ্ছে 227 ডিগ্রি সেলসিয়াস, এটা সমান আমরা লিখলাম 500 কেলভিন। আর T2 দেওয়া আছে হচ্ছে আমাদের 127 ডিগ্রি সেলসিয়াস, এটা সমান লিখলাম 400 কেলভিন। এখন যদি ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ 500 জুল হয়, তার মানে ডাব্লিউ সমান 500 জুল দেওয়া আছে। তবে তাপ গ্রাহকের প্রত্যাখ্যান তাপের পরিমাণ, তাহলে প্রত্যাখিত তাপ কি, Q2 সমান হোয়াট, এটা আমাদের জানতে চাইছে। তাহলে আমরা গৃহীত তাপ হচ্ছে Q1 আর বর্জিত তাপ হচ্ছে Q2, এটাই আমাদের জানতে চাইছে Q2। এখন আমরা জানি কি W সমান Q1 মাইনাস Q2, এটা তো জানি আমরা, গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ। তাহলে 500 সমান Q1 মাইনাস Q2। তাহলে Q1, যেহেতু আমাদের Q2 জানতে চাইছে, তাই Q2 টা আমরা রেখে দিলাম। তাহলে Q1 সমান 500 প্লাস Q2। এখন আমরা আর একটা সূত্র কি জানি, সাম্য অবস্থার ক্ষেত্রে যে সূত্রটা, Q1 বাই Q2 সমান T1 বাই T2। তাহলে আমরা এখানে মানটা বসাই দিলে Q2 এর মান 2000 জুল পেয়ে গেলাম। এটাই আমাদের উত্তর। ক্লিয়ার? এরপরের প্রশ্নটা বলছে যে একটি এক্সর এক্সর লজিক গেট লজিক গেট নিম্নলিখিত কোন লজিক গেট বা গেটগুলোর সমবায়ে গঠিত হতে পারে। ঠিক আছে? আহ এক্সর গেট যেটা, এটা কোন কোন গেটের সমন্বয়ে গঠিত হয়? এটা হচ্ছে এক্সরটা এন্ড গেটের সমন্বয়ে গঠিত হয়, তারপর হচ্ছে অর গেটের সমন্বয়ে গঠিত হয়, আর হচ্ছে নট গেটের সমন্বয়ে গঠিত হয়। ঠিক আছে? এন্ড গেট কোনটা? এই যে ধরো হচ্ছে আমাদের সরি, এটা হচ্ছে আমাদের একটু সুন্দর করে আঁকায় নাকি, এটা হচ্ছে আমাদের অর গেট। তারপর হচ্ছে আমাদের কি নট গেট, এরপর হচ্ছে আমাদের এন্ড গেট, এটা হচ্ছে আমাদের এন্ড গেট। আর নট গেটটা হচ্ছে আমাদের এই যে, মানে যে কোনো ইয়া করে দেওয়া লাগে, বুঝতে পারছো? এরকম নট করে দেওয়া লাগে, তাহলে পরে এটা হচ্ছে আমাদের কি, নট গেট হয়ে যায়। ঠিক আছে? এই হচ্ছে এন্ড অর নট, এন্ড অর নট, এই তিনটা গেটের সমন্বয়ে আমাদের হচ্ছে কি গঠন করে, এক্সর। ঠিক আছে? এক্সর মুখস্থ রাখতে হবে, আর এমনি বোঝা যায়, নামের ভিতরে এটা আছে। 15 নম্বর প্রশ্নটা। ঠিক আছে? এটা একটা রিটেন কোশ্চেন, আমি একটু সমাধান করে দিচ্ছি। এটা একটু বেশ বড় হয়, কারণ রিটেন, এটা তো বুঝতেই পারতেছো, রিটেন কোশ্চেন একটু বড় হবে। দেখো, ভেক্টর এ দেওয়া আছে, আর ভেক্টর বি দেওয়া আছে, ভেক্টর সি দেওয়া আছে। এর সাথে সমান কোণ আহ থিটা তৈরি করে। তার মানে কি, এই তিনটা ভেক্টর মানে পরস্পরের সাথে একই পরিমাণ কোণ তৈরি করে। এখন আমাদের ভেক্টর বি আর ভেক্টর সি এর সাথে একই সমতলে অবস্থান করে। ঠিক আছে? ভেক্টর বি আর ভেক্টর সি কিন্তু একই সমতলে অবস্থান করে এর সাথে। ঠিক আছে? তার মানে তিনটা সমতল। আলফা ও বিটা এর মান বের করো। আমি আরেকবার বুঝাবো, প্রথমে আগে একটু দেখো। আমরা প্রথমে, যেহেতু একই কোণ তৈরি করে, তাহলে আমরা এ আর বি, বি তাহলে আমরা একটু বের করি, cos থিটা এ বি, আর হচ্ছে cos থিটা এসি। যেহেতু আমাদের একই কোণ তৈরি করে, তাহলে আমরা এ একটা কমন নিলাম, মানে এ বি আর এসি, এ কমন হচ্ছে এ। তাহলে আমরা কি জানি, cos থিটা সমান জানি হচ্ছে কি, cos থিটা সমান জানি ভেক্টর এ ডট ভেক্টর বি ডিভাইডেড বাই দুটা ভেক্টরের মান। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos, সরি, তাহলে দুটা ভেক্টর এ ডট ভেক্টর বি ডিভাইডেড বাই এ বি এর মান। আবার এসির মান জানি হচ্ছে ভেক্টর এ ডট ভেক্টর সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ভেক্টর এসির মান। তাহলে আমরা এখান থেকে এ আর এ কাটা দিলাম, আবার এই দুটা এ কিন্তু কাটা দিও না, ভেক্টর এ আর ভেক্টর এ কিন্তু কাটা দিও না, কারণ এরা কিন্তু ডট গুণের মাধ্যমে আছে। ঠিক আছে? এখন খেয়াল করো, ভেক্টর এ ডট ভেক্টর বি বের করি, তাহলে ভেক্টর এ আর ভেক্টর বি যদি আমরা গুণ করি, তাহলে আই এর সাথে আই, তাহলে এই যে আলফার সাথে ওয়ান, তাহলে আলফা প্লাস, তারপর হচ্ছে জে এর সাথে জে, কে এর সাথে কে, তারপর প্লাস টু, টু ইন্টু ওয়ান তাহলে টু, আর কে তো নাই, তাহলে জিরো, তাহলে আমাদের এটা কি হবে, টু। এখন ভেক্টর বি এর মান, ভেক্টর বি এর মান কি, এদের সহগের স্কোয়ার তারপর যোগ, তার মানে রুট ওভার ওয়ান এর স্কোয়ার প্লাস ওয়ান এর স্কোয়ার। ঠিক আছে? এটা আমাদের হচ্ছে ভেক্টর কে এর মান, সরি ভেক্টর বি এর মান। এখন ভেক্টর সি, এ আর সি গুণ করবো, তাহলে এ হচ্ছে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আই ক্যাপ নাই, তাহলে আই এর সাথে আই, জে এর সাথে জে এবং কে এর সাথে কে গুণ করতে হয়, তাই না? তাহলে এখানে কিন্তু আই নাই, তাহলে প্রথম অংশটা আমাদের কি হবে, জিরো। তারপর জে এর সাথে জে, তাহলে টু ইন্টু ওয়ান, তাহলে টু। তারপর হচ্ছে কে এর সাথে কে, তারপরে বিটা ইন্টু ওয়ান, তাহলে হচ্ছে বিটা ডিভাইডেড বাই ভেক্টর সি এর মান। ভেক্টর সি কত, এটা এই দেখো, রুট টুর মান হবে, এটা মান হবে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। ঠিক আছে? তাহলে এই অংশ আর এই অংশ কিন্তু কাটা যাচ্ছে। তাহলে আলফা প্লাস টু সমান টু প্লাস বিটা, তার মানে আলটিমেটলি কি আসতেছে, আলফা আর বিটা সমান, তাই না?
এইটুকু জিনিস কিন্তু কঠিন না। এই জিনিসটা হচ্ছে আমি তোমাকে বুঝালাম বলে একটু টাইম লাগলো। এইটুকু জিনিসটা বুঝলে পারে তোমার পুরো ম্যাথ শেষ। ঠিক আছে? পুরো ম্যাথ শেষ হয়ে গেছে। এখন মানে এটুকু তো বুঝতেই পারছো। দেখো আমরা যেহেতু অ্যাঙ্গেল সমান বলছে তাহলে আমরা এ বি আর এসি এর অ্যাঙ্গেল সমান ধরলাম, ধরার পর এইভাবে মানটা বের করে ফেলছি। এখন আমরা একটু বাকি অংশ করে ফেলি। বাকি অংশটা বলছে ভেক্টর বি ও ভেক্টর সি এর সাথে একই সমতল অবস্থান করে। কে একই সমতলে অবস্থান করে? ভেক্টর এ একই সমতলে অবস্থান করে। তাহলে তার মানে কি তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করলে পারে এদের ক্ষেত্রে আমরা কি জানি? এদের দুটার ক্রস গুণফল আর তৃতীয়টার সাথে ডট গুণফলের মান সব সময় হচ্ছে আমাদের কি হয়? শূন্য হয়, তাই না? তাহলে আমরা একটু বের করি। তাহলে এ এ মান বসায় আলফা, তারপর টু, তারপর হচ্ছে বিটা, তারপর কি বির বির ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়ান ওয়ান, তারপর কে তো নাই জিরো, সির ক্ষেত্রে আমাদের আই নাই, তাহলে জিরো ওয়ান ওয়ান। তাহলে আমরা এটা সমান কি আমাদের জিরো। তাহলে আমরা একটু মানটা বসাই দেই। তাহলে আমরা ক্রস নির্ণায়কটা মান বের করি। তাহলে আলফা নিল পারে ওয়ান মাইনাস জিরো, তাহলে হচ্ছে আলফা। তারপর হচ্ছে কি মাইনাস টু, তারপরে হচ্ছে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান, এ পাশে তো মাইনাস জিরো, তাহলে হচ্ছে মাইনাস টু। তারপর হচ্ছে আমাদের বিটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে নিলে পারে হচ্ছে এই ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মাইনাস জিরো, তাহলে কি প্লাস প্লাস বিটা, এটা সমান কি আমাদের জিরো। তার মানে কি এই আলফা সমান আমরা কি কি বসাতে পারি? বিটা বসাতে পারি। তাহলে বিটা প্লাস বিটা মাইনাস টু সমান আমাদের জিরো। তাহলে টু বিটা সমান আমাদের টু। তাহলে বিটা সমান কি ওয়ান। বিটা সমান ওয়ান হলেও আলফা সমান ওয়ান, কারণ এই দুটা কি সমান। তাহলে ক্লিয়ার? প্রশ্নটার সমাধান বুঝতে পারছো? তার মানে প্রথমে আমাদের অ্যাঙ্গেল করে আমাদের আলফা আর বিটার মানটা সাধারণ একটা সমীকরণের ভিতরে আনতে হবে। আনার পর যেহেতু আমাদের এটা একই সমতলে অবস্থান করে, তাই এটা আমাদের মানে একই সমতলে অবস্থান করলে এটা আমাদের হচ্ছে দুটা ভেক্টরের ক্রস গুণফল, তৃতীয়টার সাথে ডট গুণফলের মান শূন্য হবে। এটা ধরে আমাদের এই ক্যালকুলেশন বের করলে clear। ঠিক আছে? এটা রিটেন কোশ্চেন, খুব বড় না, এটা ছোট ছোট প্রশ্ন। তোমরা এইভাবে করে দিলে পরে হয়ে যাবে, এখানে এত ইয়া করা লাগবে না। বুঝতে পারছো? আর এটা হচ্ছে আউট অফ সিলেবাস। আমরা তো হচ্ছে আর এইচএসসি 22 ব্যাচ, আউট অফ সিলেবাস ভাই আমরা পারি না। তো তোমরা ভাই, আমি তোমাদের কাছে দায়বদ্ধ না সব প্রশ্নের সমাধান করে দেওয়া। আমি চেষ্টা করতেছি যতগুলো প্রশ্ন। এখন আমি না পারলে তো আমি কিছু করে দিতে, ভুল তো আর শেখাতে পারবো না। এগুলা আর তোমাদের লাগবে না তো, তোমরা তো 24-25 ব্যাচ, এগুলো তো লাগে না। 26 ব্যাচে অনেকে ক্লাস করবা, ঠিক আছে? নিচের বর্তনীতে ই সমান 9 ভোল্ট, আর নট সমান হচ্ছে 2 ওহম, আর ওয়ান মানে এগুলা মান দেওয়া আছে, আর 1 আর 2 আর 3 দেওয়া আছে। বর্তনীর তড়িৎ প্রবাহ I0 I2 I0 I1 I2 3 কত? ঠিক আছে? তাহলে আমরা একটু খেয়াল করি। আমাদের চিত্রটা আগে একটু বুঝে আসি। তাহলে আমরা প্রথমে সবকিছুর আগে রোধ বের করো, তুল্য রোধ বের করো। দেখো R2 আর R3 তোমরা একটু দেখতে পাচ্ছ কিনা? আমি একটু চিত্রটা এইভাবে দেখি, মনে হয় এখন দেখতে পাচ্ছ। R2 আর R3 কিন্তু শ্রেণীতে আছে। তাহলে আমাদের এইখানে তুল্য রোধটা কি হবে? RS সমান কি আমাদের R2 প্লাস R3। তাহলে R2 মান কত দেওয়া আছে? R2 মান আমাদের কত দেওয়া আছে? 4, আর R3 মান হচ্ছে 8। তাহলে 4 আর 8 এর যোগ করলে আমাদের 12 হবে। ঠিক আছে? রেখে দিলাম। এখন এই R1 আর RS, R2 R3 তো RS হয়ে গেল। R1 আর RS কি আমাদের সমান্তরালে আছে। তাহলে RP সমান কি লেখা যায়? RP সমান লেখা যায় 1 বাই, না ওইভাবে করবো না তো। দেখো দুটা রোধ না, দুটা রোধের তুল্য রোধ আমরা কি জানি? দুটা রোধের তুল্য রোধ জানি দুটার গুণফল ডিভাইডেড বাই এই দুটার যোগফল, তাই না? এই দুটার যোগফল। তাহলে আমরা আর এস কত পাইছি? 12। আর আর 1 এর মান কত? আর 1 এর মান 6 ডিভাইডেড বাই 12 প্লাস 6। জিনিসটা কি বুঝতে পারছো? দুটার সমান্তরাল রোধ, দুটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তাদের তুল্য রোধ এইভাবে বের করা লাগে। তাহলে 6 বারং 72, আর হচ্ছে 72 বাই হচ্ছে কার 18। ঠিক আছে? তাহলে আমাদের কত হলো? 4 ওহম আসলো। ঠিক আছে? এখন তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার, এই রোধ পর্যন্ত শেষ। এখন এখানে একটা রোধ আছে R0, এইটা আবার কি এই পুরাটার সাথে আমাদের শ্রেণীতে আছে না? তার মানে কি RP এর সাথে শ্রেণীতে আছে। তাহলে আমাদের RS1 দিলাম এটার নাম। তাহলে RS1 দিলে পরে আমাদের RP এর সাথে শ্রেণীতে, তার মানে RP প্লাস R0। তাহলে এটা আমাদের কত আসবে? RP কত? RP পাইছি আমাদের 4। R0 কত? R0 একটু বের করি, দেখো 2 ওহম। ঠিক আছে? তাহলে আমাদের 6 ওহম। ক্লিয়ার? এইটুকু হচ্ছে আমাদের ক্লিয়ার। এখন আমাদের I0 বের করতে হচ্ছে। আচ্ছা খেয়াল করো, E এর মান কত দেওয়া আছে আমাদের? 9 ভোল্ট। ঠিক আছে? তড়িৎ তড়িৎ চালক শক্তি দেওয়া আছে E সমান 9 ভোল্ট। এই দেখো 9 ভোল্ট দেওয়া আছে, খেয়াল করছো?
এই যে 9 ভোল্ট দেওয়া আছে। তাহলে আমরা টোটাল বর্তনীর ভিতর দিয়ে আই নট যাচ্ছে, ঠিক আছে? আই নট কি সমান কি জানি, ই ডিভাইডেড বাই আর, আর এস ওয়ান, যেহেতু টোটাল বর্তনীর রোধ হচ্ছে আর এস ওয়ান, তাহলে ই কত আমাদের, ই হচ্ছে সরি, ই হচ্ছে আমাদের 9 ডিভাইডেড বাই আর এস ওয়ান হচ্ছে 6, তাহলে এটা সমান কত হয়, 3/2, তার মানে কি 1.5 অ্যাম্পিয়ার। এটা আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহ, ঠিক আছে? এখন আমাদের বলছে আর ওয়ান এর আই ওয়ান কত, আই ওয়ান মানে কি, আর ওয়ান এর ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, দেখো চিত্র খেয়াল করো, আই ওয়ান এর ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে খেয়াল করো। তাহলে আই ওয়ান এর ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, আই ওয়ান বের করতে গেলে আমাদের অপর মানে বিপরীত পাশের সমান্তরাল যেহেতু আছে, সমান্তরাল রোধ অবস্থায় যেহেতু আছে, তাহলে বিপরীত পাশের তুল্য রোধ লিখবো। তাহলে বিপরীত পাশের তুল্য রোধ কি, আর টু আর থ্রি, এই দুটা তুল্য রোধ কি আর এস না, এই যে আর এস, আর এস না এটা, দেখো এই যে আর এস, তাহলে আর এস ইন্টু আই, আই নট যেহেতু পুরাবর্তনের তুল্য রোধ আই নট ডিভাইডেড বাই আর এস প্লাস আর ওয়ান, ঠিক আছে? তাহলে আর এস কত আমাদের 12 গুণন আই নট কত আমাদের হচ্ছে 3/2 লিখলাম, যেহেতু 1.5 তাহলে 3/2 ভগ্নাংশ আকারে লিখলাম আমাদের হিসাবে সুবিধার্থে। আর এস কত পাইলাম, আর এস হচ্ছে আমাদের 12 প্লাস আর ওয়ান কত পাইছি, আর ওয়ান হচ্ছে আমাদের কত, আর ওয়ান হচ্ছে আমাদের 6। তাহলে আমরা একটু লিখি, তাহলে এটা ভাগ দিলে কত হয়, 6। তাহলে 3 6 18, 18 ডিভাইডেড বাই আমাদের কত আসলো, 18 ডিভাইডেড বাই 18, তাহলে সমান হচ্ছে 1 এম্পিয়ার, ঠিক আছে? 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। এখন আই টু বের করতে বলছে, সরি আই টু থ্রি, মানে আমার এই যে এইখান দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ যাবে, এই দেখো আই টু থ্রি এখানে লেখা আছে, তড়িৎ প্রবাহ যাবে। দেখো ভাই, আমি কিন্তু বারবার বলতেছি তোমাদেরকে বোঝাতে গেলে আমার টাইম লাগবে, কিন্তু এই কোশ্চেন গুলো একদমই সহজ, এত কঠিন না। আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে এত টাইম লাগতেছে, কিন্তু এটা খুবই সহজ, এত ভয় পাওয়ার কিছু নাই। খেয়াল করো, আই টু যেহেতু সমান্তরাল মানে এটা আমাদের সমান্তরাল রোধের মতো আছে, তাহলে আমরা তুল্য রোধ বের করতে গেলে আমাদের বিপরীত রোধটা লাগবে, তাহলে আই আর ওয়ান আই নট ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর এস, যেহেতু আর এস আছে, তাহলে আর ওয়ান কত আমাদের কত, আর এন, আর ওয়ান হচ্ছে আমাদের 6 ইন্টু আই নট কত আমাদের 3/2 ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু, তাহলে 12 প্লাস 6, তাহলে এটা ভাগ করলে কত হয় 3, তাহলে 3 3 কে 9 ডিভাইডেড বাই 18, তাহলে আমাদের কত আসলো 0.5 অ্যাম্পিয়ার। দেখো উত্তরটা হয়েছে কিনা সেটা বুঝতে পারবা কিভাবে, আমাদের টোটাল তড়িৎ প্রবাহ কত, 1.5 অ্যাম্পিয়ার, আর আমাদের আই ওয়ান এর ভিতর দিয়ে গেছে 1 অ্যাম্পিয়ার, আর আই টু থ্রি ভিতর দিয়ে গেছে 0.5, তাহলে দুটো মিলে কত হলো 1.5, তাহলে আমাদের তড়িৎ প্রবাহ টোটাল তো 1.5, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই বিষয়ে কি আর কোনো সমস্যা আছে, বলো? বলো, এই প্রশ্ন বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা। এরপরে 18 নম্বর প্রশ্নটা, এটা একটা রিটেন নাকি, হ্যাঁ এটা আমাদের একটা রিটেন কোশ্চেন, সহজ আছে। দেখো এম্বরের একটি মিটার স্কেল, মিটার স্কেল মানে কি আমাদের 1 মিটার একটা স্কেল আছে। এখন খেয়াল করো, এই স্কেলটার ভর কি আমাদের স্মল এম, ঠিক আছে? সমুদ্র গতিতে এর বেগ বরাবর চলমান, মানে একটা এটা ভি বেগে চলতেছে, ঠিক আছে? স্কেলারটির আপেক্ষিক দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, আপেক্ষিক দৈর্ঘ্য মানে আমাদের এল দেওয়া আছে হচ্ছে 60 সেন্টিমিটার, আর তাহলে যে এই 1 মিটার এটা হচ্ছে আমাদের এল নট আদি দৈর্ঘ্য, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপেক্ষিক ভরবেগ কত দেওয়া আছে, 8 জুল। আপেক্ষিক ভরবেগ মানে হচ্ছে পি সমান এম ভি, এটা সমান দেওয়া আছে আমাদের 8 জুল। তাহলে 8 পি সমান এম, জুল পার কিলো, জুল, জুল পার, জুল পার সি, অর্থাৎ হচ্ছে আমাদের এটা ভরবেগের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আর পি সমান 8 দেওয়া আছে এম ভি। এখান থেকে আমরা ভি সমান কি পাই, ভি সমান পাই হচ্ছে আমাদের, আচ্ছা খেয়াল করো, এখন দেখি আমাদের কি বের করতে বলছে। যেখানে আলোর যেখানে শূন্য মাধ্যমে আলোর বেগ সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ হলে মিটার স্কেলটির আপেক্ষিক শক্তি কত, মিটার স্কেলটির আপেক্ষিক শক্তি মানে শক্তি মানে হচ্ছে ই বের করতে বলছে, এম সি স্কোয়ার বের করতে বলছে, ঠিক আছে? এটা আমরা বের করব। তাহলে আমাদের কি দরকার, এমটাই দরকার, এমটা পেয়ে গেলে তো আমাদের হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে একটু খেয়াল করো, এখান থেকে আমরা এম সমান কি লিখতে পারি, এম সমান আমরা লিখতে পারি 8/ভি, লেখা যায়, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? এই পর্যন্ত রাখলাম, এখন বাকিটুকু আমরা করব। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এল ইন্টু এল নট ইন্টু রুট ওভার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভির মানটা বের করে আনতে পারি, তাই না? ভির মানটা বের করে আনলে তো হয়ে যায়।
তাহলে এল কত? এল এল তো হচ্ছে আর আমাদের 60 সেন্টিমিটার, আর এল নট হচ্ছে আমাদের 1 মিটার। তাহলে এই 60 সেন্টিমিটারকে আমাদের মিটারে নিতে হবে, তাহলে 0.6 বসাতে হবে, ঠিক আছে। সমান হচ্ছে 1 - b² / c², ঠিক আছে, 1 - b² / c²। তাহলে হচ্ছে কারণ আমরা উভয় পক্ষকে রুট করে স্কোয়ার করে দিলে আমাদের এটা কি হয়, 0.6 এর হল 0.36 হয়, সমান 1 - b² / c², ঠিক আছে। তাহলে b²/c² সমান 1 - 0.36। তাহলে 1 - 0.36 মানে কি, 0.64। এটা তো জানোই, আমরা সবাই জানি। তাহলে সরি, তাহলে v/c উভয় পক্ষে যদি রুট করে দেই, তাহলে এটা আমাদের কি হয়, 0.8 হয়, তাই না? অতএব আমাদের v সমান হচ্ছে আমাদের 0.8 ইন্টু সি, ঠিক আছে। এই পর্যন্ত তো ক্লিয়ার না? ক্লিয়ার, এই পর্যন্ত তো কোনো সমস্যা নাই আশা করি। এখন আমরা জাস্ট এখানে বের করব। একটু আমরা ছোট করে নিচ্ছি, দেখো। দেখো, তোমাদেরকে বলতেছি বারবার, যেটা আছে, কোনো অংশ বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবা। মানে প্রথমে একটু রিপিট করে শুনবা, যে রিপিট করে বোঝার পর, শোনার পরে যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবা। এখন দেখো, ই সমান আমরা কি জানি, হাফ, ই সমান জানি mc², তাই না? তাহলে এম সমান আমরা কি পাইছি, দেখো এই যে এখান থেকে পাইছিলাম এম সমান 8/v, ঠিক আছে, 8/v ইন্টু c²। এই ভি সমান আবার কি পাইলাম, 0.8c ইন্টু c²। তাহলে এই সি আর সি, একটা সি কাটা গেল, আর 0.8 দ্বারা 8 কে ভাগ করলে আমাদের 10 হয়, বুঝতে পারছো? 0.8 দ্বারা 8 কে ভাগ করলে আমাদের 10 হয়, তার মানে কি আলটিমেটলি ই সমান হচ্ছে 10c, ঠিক আছে। ই সমান 10c, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার? মিটার স্কেলটির আপেক্ষিক শক্তি হচ্ছে ই সমান 10c। একদম সহজ। এরপরে প্রশ্ন, 19 নম্বর প্রশ্নটা খেয়াল করো। ও তোমাদের ডেসক্রিপশনে দেখবা, ডেসক্রিপশনে সব ভিডিওর লিংক দেওয়া আছে, সবগুলো প্লে লিস্টের লিংক দেওয়া আছে। তারপরে এই প্রশ্ন, আমি যেটা প্রশ্ন সমাধান করতেছি, এই প্রশ্নের পিডিএফ কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে পিডিএফ গুলা। নিচের কোনটি ই নট এপসিলন, সরি, নিচের কোনটি অ্যাপসিলন নট মিউ নট এর একক? আমরা একটা সূত্র জানি না, আলোর বেগ সি সমান কি জানি, আলোর বেগ সি সমান জানি 1/√ওভার মিউ নট অ্যাপসিলন নট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এককটা বের করতে পারি, তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করে দিলাম, তাহলে c² সমান 1/মিউ নট অ্যাপসিলন নট, ঠিক আছে। তাহলে এটার একক বের করবো, তাহলে মিউ নট অ্যাপসিলন নট সমান আমরা লিখতে পারি 1/c², ঠিক আছে। তাহলে 1/c², সির একক কি, মিটার পার সেকেন্ড, তার উপর স্কোয়ার, তাহলে কি হবে, m⁻², s², ঠিক আছে, এটা আমাদের একক হয়ে যাবে। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? 19 নম্বর শেষ। এরপর আমরা কি সমাধান করব, রসায়ন। রসায়নে 19টা প্রশ্ন আছে। রসায়নে 19টা প্রশ্ন সমাধান করার পর ম্যাথে যাবে, বুঝতে পারছো? ম্যাথটা একটু কঠিন করছিল আমাদের বেলায়, আমাদের বেলায় বলতে মানে 22 সালে, আমাদের বেলায় এটা বলা কেমন লাগে, 22-23 শিক্ষাবর্ষের ম্যাথটা একটু কঠিন লাগছে আমার কাছে। তবে পদার্থবিজ্ঞান এবং রসায়ন অংশটা খুবই সহজ ছিল, খুবই বলতে স্ট্যান্ডার্ড, ঢাকা ভার্সিটির যে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় সেরকমই ছিল, বুঝতে পারছো? ঠিক আছে, চলো তাহলে আমরা রসায়নটা শুরু করে দিই। খেয়াল করো, 1 নম্বর প্রশ্নটা কি বলছে, নিচের কোন কার্বোক্যাটায়নটির সবচেয়ে বেশি স্থিতিশীল? দেখো, ওই যে কার্বোক্যাটায়নের যে স্থিতিশীলতার ক্রম আছে, আমরা কি জানি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে স্থিতিশীলতার ক্রম হচ্ছে অ্যালকাইলের যে ক্রমটা, সেটা হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তাই না? কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম এটা। তাহলে আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল যেটাতে থাকবে, অ্যালকাইল গ্রুপ যেটা থাকবে, সেটা আমাদের সর্বাপেক্ষা স্থিতিশীল কার্বোক্যাটায়ন। তারপর 2 ডিগ্রি অ্যালকাইল মূলকযুক্ত আহ অ্যালকাইল মূলকযুক্ত আহ কার্বোক্যাটায়নটি হচ্ছে দ্বিতীয়তম স্থিতিশীল। তারপর হচ্ছে 1 নাম্বারটা, ঠিক আছে। তাহলে অপশন গুলোতে খেয়াল করো, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি হিসেবে সাজালে পরে ঘ নাম্বারটা যেটা, সেটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি, 3 ডিগ্রি, ঠিক আছে, 3 ডিগ্রি। তাই এটা আমাদের অধিক অধিক স্থিতিশীল, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে অধিক স্থিতিশীল হচ্ছে আমাদের ঘ নাম্বারটা হবে। এরপর প্রশ্নটা কি বলছে, আলফা বিটা গামা কণাগুলোর চার্জ যথাক্রমে কি কি? আলফা বিটা গামা কণাগুলোর চার্জ কি কি বলো তো দেখি, পারো কিনা কেউ? দেখি, আলফা, বিটা আর গামা। দেখো, আলফা হচ্ছে এখানে হিলিয়াম 2+, তাহলে আলফার চার্জ হচ্ছে 2+। দেখো, এই একটা পারলে হয়ে যাবে, কারণ যে অপশন গুলো খেয়াল করো, এটা পারলে হয়ে যাবে। তারপরেও সবগুলো জেনে রাখো, বিটার চার্জ হচ্ছে -1, ইলেকট্রন যেটা আর কি, -1। আর গামা হচ্ছে এক ধরনের আলো, একটা রশ্মি, এটার কোনো চার্জ নাই। এটা হচ্ছে
শূন্য চার্জ, ঠিক আছে? তাহলে +2 -1 শূন্য, এটা হচ্ছে আমাদের আলফা বিটা গামার চার্জের চার্জের সংখ্যা। 3 নম্বর প্রশ্নটা কি বলছে? 3 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে, যদি ইথাইল বেনজিনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে তাপ দেওয়া হয়, তবে নিচের কোনটি উৎপন্ন হয়? ইথাইল বেনজিনটা আগে আমরা একটু বের করি। ইথাইল বেনজিনটা কি? আগে বেনজিন আঁকাবা, C6H5, এই 6 দিবা না, কারণ এর সাথে আরো কিছু যুক্ত আছে, সেটা কি ইথাইল বেনজিন, তার মানে কি CH2 বন্ড CH3, ঠিক আছে? এটা হচ্ছে ইথাইল বেনজিন। এটার সাথে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত করি, কি MnO4 যুক্ত করি, তাহলে আমাদের কি উৎপন্ন হয়? এখানে মেইনলি উৎপন্ন হয়, এটা ঠিক থাকে, C6H5, এটা ঠিক থাকে। এর সাথে আমাদের COOH অর্থাৎ কার্বক্সিলিক মুক্ত যুক্ত হয়, অর্থাৎ বেনজোইক অ্যাসিড উৎপন্ন করে। পরবর্তীতে এর সাথে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু আমাদের পটাশিয়াম আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, আবার ম্যাঙ্গানিজ আছে, অক্সিজেন আছে, সেহেতু MnO2 উৎপন্ন করে, ঠিক আছে? আমাদের উৎপাদ হিসেবে মেইন উৎপাদ হচ্ছে আমাদের এটা। এখানে ওরকম কিছু লাগে না, প্রভাবক হিসেবে জাস্ট একটু তাপ দিলেই হয়ে যায়, বুঝতে পারছো? প্রভাবক হিসেবে তাপ দিলেই হয়ে যায়। তাহলে আমাদের হচ্ছে কি, ইথাইল বেনজিনকে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে তাপ দেওয়া হয়, তবে নিচের কোনটি উৎপন্ন হয়? সেটা হচ্ছে ইথাইল বেনজিন। সেটার সাথে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত করলাম, তাহলে আমাদের বেনজোইক অ্যাসিড উৎপন্ন হলো, এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো, এবং কে MnO2 উৎপন্ন হলো, ঠিক আছে? 4 নাম্বার প্রশ্নটা আমি ডিটেলস দেখাবো না, একদম সংক্ষেপে দেখাবো। আমি মনে করি এর চেয়ে সংক্ষেপে আর কোনোভাবে করা যায় না। তোমাদের এই যদি বের করতে বলে, টোটাল বিভব ই সমান লিখবা বড়টা মাইনাস ছোটটা, বড় মাইনাস ছোট, একদম ডিরেক্ট এটাই সূত্র, বড় মাইনাস ছোট, ঠিক আছে? তাহলে এখানে দুটা মান দেওয়া আছে, কি কি মান দেওয়া আছে কোনো কিছু দেখা লাগবে না। এখানে ওই যে কোনটা জারক কোনটা বিজারক এগুলা কোনো কিছু দেখা লাগবে না, আমি বলে দিলাম। একটা মান দেওয়া আছে হচ্ছে -0.76, আর একটা মান দেওয়া আছে +0.80 ভোল্ট দেওয়া আছে। তাহলে এখানে বড় কোনটা? অবশ্যই এটা বড়, প্লাস মাইনাস সহকারে, কিন্তু মানে প্লাস মাইনাস ছাড়া না, প্লাস মাইনাস নিয়েই হচ্ছে কোনটা বড়। তাহলে বড়টা মাইনাস ছোটটা, তাহলে বড় কোনটা? এটা। তাহলে হচ্ছে 0.80 মাইনাস ছোটটা, অবশ্যই তাহলে এটা ছোট। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? +0.76, ঠিক আছে? এই দুটো যোগ করে দিলে কি হয়? 1. আচ্ছা একটু যোগ করে দেই, 6, তারপর 7 আর 8, 1.56 আসে, 1.56 ভোল্ট আসে। আমি গ্যারান্টি সহকারে বলে দিলাম, যদি কোনোদিন না মেলে আমাকে এসে ধরবা, মোবাইল নাম্বার তো দিয়ে রাখি ভিডিওতে, আমাকে এসে ধরবা বা রাজশাহীতে চলে এসো। বড়টা মাইনাস ছোটটা, টোটাল বিভব হচ্ছে বড় মাইনাস ছোট, এটা কোনো কিছু দেখবা না, 10 সেকেন্ডে এটা অ্যান্সার করে দিয়ে আসবা, কোনো ভুল হবে না। ক্লিয়ার? দেখো সঠিক উত্তর এটাই। তোমরা বইয়ে এটা যতগুলা প্রশ্ন আছে, এইভাবে তোমরা একটু প্র্যাকটিস করে দেখো তো, ই সমান বড় মাইনাস ছোট, ঠিক আছে? আচ্ছা, দেখো একটা শর্টকাট কিন্তু শিখিয়ে দিলাম, এর ছাড়া কিন্তু শর্টকাট নাই, ঠিক আছে? নিচের কোন গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক গ্যাস হিসেবে ব্যবহার করা হয় না? আচ্ছা খেয়াল করো, ক্রোমাটোগ্রাফি, বলো ক্রোমাটোগ্রাফিতে কোন গ্যাস ব্যবহার করা হয় সেটা আগে একটু খেয়াল করো। ক্রোমাটোগ্রাফিতে মূলত হচ্ছে গিয়ে হিলিয়াম, হিলিয়াম আর্গন নাইট্রোজেন এগুলো ব্যবহার করা হয়। কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি যে গ্যাসগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, হিলিয়াম আর্গন নাইট্রোজেন। আর এগুলো হচ্ছে আমাদের অদাহ্য পদার্থ, মানে কম দাহ্য, মানে দাহ্য বেশি না, এগুলো ব্যবহার করা হয় না, বুঝতে পারছো? এগুলো ব্যবহার করা হয় ক্রোমাটোগ্রাফিতে। তাহলে আমাদের আর অপশনে আছে অক্সিজেন, অক্সিজেন আমাদের ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয় না, ঠিক আছে? ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয় না, কারণ কি? অক্সিজেন একটা দাহ্য পদার্থ, এটা যখন ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হবে, ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়ায় ব্যবহার করা হয়, তখন এটা একটা দাহ্য, মানে ওখানে দাহ্য সৃষ্টি করে, মানে আগুনের সৃষ্টি করে, মানে ডিরেক্ট আগুন সৃষ্টি না করলেও একটা তাপ উৎপন্ন করে, যার কারণে ক্রোমাটোগ্রাফি পদ্ধতিটা ব্যাহত ঘটে, ঠিক আছে? তাহলে আমাদের ক্রোমাটোগ্রাফিতে কিভাবে কি কি ব্যবহার করা হয়? ক্রোমাটোগ্রাফিতে আমাদের হিলিয়াম, আর্গন এবং নাইট্রোজেন, এই তিনটা গ্যাস সাধারণত ব্যবহার করা হয়। ক্লিয়ার? আর অক্সিজেন ব্যবহার করা হয় না। তারপরে প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 6 নম্বর প্রশ্নটা কি বলছে? 100 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের 0.4 মোলার হাইড্রোক্লোরিক প্রয়োজন হবে? আচ্ছা, প্রশমনের কথা বলছে, তার মানে আমরা একটা সূত্র লিখতে পারি, এনি অ্যাসিড সমান এনএ বেস, ঠিক আছে? বেস অর্থ কি? ক্ষার।
এনি অ্যাসিড সমান এনি বেস। এন হচ্ছে আমাদের মোল সংখ্যা, ঠিক আছে, আর ই হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। তাহলে আমরা প্রথমে অ্যাসিডেরটা লিখবো। তাহলে আমাদের এন সমান আমরা একটা সূত্র জানি এস ভি, ঠিক আছে। তাহলে এন সমান অ্যাসিডের ক্ষেত্রে আমাদের এস দেওয়া আছে 0.4, ভি আমাদের বের করতে বলছে কত আয়তন, ভি দিলাম। আর ইর কি আমাদের তুল্য সংখ্যা, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টা, তাহলে একটা, তাহলে তুল্য সংখ্যা 1 সমান এনি বেস। এখানে আমাদের কি দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট এক ধরনের তো লবণ, তবে এখানে ক্ষার হিসেবে ব্যবহার করতে পারবো আমরা সূত্রে, যেহেতু আমরা প্রশমনের কথা বলা হয়েছে। এটা কিন্তু আবার এক ধরনের মানে এটা এসি ক্ষার, তবে এক ধরনের লবণ হিসেবে কাজ করে মাঝে মাঝে কোনো কোনো বিক্রিয়া। তাহলে আমাদের এন সমান কি এস ভি, এস কত দেওয়া আছে 0.2, ভি কত দেওয়া আছে 100 মিলিলিটার, ঠিক আছে। আর ই কত, ই হচ্ছে আমাদের তুল্য সংখ্যা সোডিয়াম কার্বনেট, তাই না। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কয়টা আছে দুটা, তাই আমাদের তুল্য সংখ্যা 2। তাহলে আমরা ক্যালকুলেটর ক্যালকুলেটর লাগবে না। ভি সমান হচ্ছে 0.2 ইন্টু 100 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.4। তাহলে এক গড় পর দশমিক, এক গড় পর দশমিক তুলে দিলাম। 2 দ্বারা এটা 2 কাটলাম, 2 2 দ্বারা 2 কাটলাম, শেষ। তাহলে আমাদের ভি সমান আর কত আসলো, 100 মিলিলিটার। এখন অনেকে প্রশ্ন করতে পারো, এইখানে ভি তো লিটারে বসায়। হ্যাঁ ভাই, লিটারেই বসানো হবে, সমস্যা নাই। কিন্তু কথা আছে, আমরা তো দুই পাশে ওই 1000 দ্বারা ভাগ করলে পারে আমাদের কেটে যাবে, দুটাইতে 1000 বাদ যায়। তাই আমরা ওটা বসাই নাই, ওটা ভেজাল করবো না। আর যদি দুটা ভিন্ন ভিন্ন একক দেওয়া থাকতো তাহলে আমরা একক লিটার নিয়ে আসতাম। ক্লিয়ার। 7 নাম্বার, 7 নাম্বার প্রশ্নটা বলছে একটা যৌগ দেওয়া আছে, সেটা কি আমাদের CH3 ডাবল বন্ড, সরি CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2। এই যৌগে কার্বন সময়ের হাইব্রিডাইজেশন কি। তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়ে এই দুটা কার্বনে ডাবল বন্ড আছে, তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের sp2 হাইব্রিডাইজেশন। আবার এখানে ডাবল বন্ড আছে, তাহলে আমাদের এই দুই কার্বনে আমাদের হাইব্রিডাইজেশন কি sp2, ঠিক আছে। কিন্তু এই দুই কার্বনে আমাদের সিঙ্গেল বন্ড আছে, তাহলে এখানে আমাদের হাইব্রিডাইজেশন কি sp3 হবে, ঠিক আছে। তার মানে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে sp3, ডাবল বন্ডের ক্ষেত্রে sp2, এবং থার্ড বন্ডের ক্ষেত্রে আমার sp। তাহলে আমাদের তো থার্ড বন্ড একটাও নাই, তাহলে আমাদের সিরিয়ালটা কি আসতেছে এখানে, এখানকারটা বুঝতে পারছো, তাহলে sp2, sp এবং sp2, তাহলে আমাদের sp2, sp এবং sp2। তাহলে এরকম সজ্জা কোনো মানে এইভাবে সাজায় কোনো জায়গায় দেওয়া নাই। তাই আমরা ধারাবাহিকভাবে আমরা এটা sp স্কোয়ার ব্যবহার করবো, ঠিক আছে, sp2 ব্যবহার করবো, ঠিক আছে, পি স্কোয়ার না, সরি sp2 ব্যবহার করবো, গ নাম্বারটা ব্যবহার করবো। ক্লিয়ার। কিন্তু আলটিমেটলি যদি এরকম দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা ব্যবহার করতে হতো। আচ্ছা, এরপরের প্রশ্নটা খেয়াল করি আমরা। মজা না, সবগুলো প্রশ্ন অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি না। কোন প্রশ্ন কি না বুঝতেছো এরকম কিছু আছে? আমি কিন্তু সবই ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এমন চ্যানেলের ভিতর যাবা, সবগুলা ভিডিও দেখবা, তোমার বন্ধুদের শেয়ার করবা। একলা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, বন্ধুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, নাইলে কিন্তু তোমরা মনে করতেছো। আমি একটা মজার গল্প বলি, 2 মিনিট, বেশি বলবো না। আমার অনেক বন্ধু আছে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই। অনেক আছে, আবার অনেকে আছে চান্স পাইছে। এখন আমি এইটা বলতেছি না আমি তাদেরকে সাহায্য করি নাই, আমি তাদেরকে সাহায্য করছি। কেউ যদি মানে আমি অনেক পারি সেটা না, আমার যতটুকু সম্ভব ছিল আমি তাদেরকে বলছি, বোঝানোর চেষ্টা করছি। অনেকে পড়ে নাই। এখন তোমাদের সাথে বলতেছি যে তুমি, তোমার একটা বন্ধু আছে ভালো পড়াশোনা করে, মানে ও চায় কিছু জানতে, কিন্তু কই থেকে জানবে সেটা জানতে পারে না। মানে সেটা জানে না, মানে কই থেকে পড়বে সেটা ও বুঝতে পারতেছে না। এখন তুমি সেটা জানো, তুমি অবশ্যই তাকে হেল্প করবা। তুমি কি ভাবতেছো ওর জন্য তুমি পিছিয়ে যাবা? ওর জন্য পিছিয়ে যাও না। দুনিয়া, পুরো বাংলাদেশে এত স্টুডেন্ট আছে, এক 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে পরীক্ষা দেয়। তুমি কি ওই তোমার এক বন্ধুর জন্য পিছিয়ে যাবা? পিছিয়ে যাবা না। আমার ভিডিও শেয়ার না করবা, তুমি অন্য যে কোনো ভাবে হেল্প করবা। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, তুমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, ধরো তুমি চান্স পাইছো, তুমি সুন্দর একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, তোমার বন্ধু চান্স পায় নাই, তুমি গল্প করার মানুষ খুঁজে পাবা না। তোমার একটা বন্ধু হারায় যাবে, তুমি গল্প করার মানুষ খুঁজে পাবা না। আমার ক্ষেত্রে এটা ঘটছে। তারপর হচ্ছে গিয়ে তুমি তোমার বিশ্ববিদ্যালয়ের কাহিনীগুলো বলার সুযোগ পাবে না কারোর সাথে। সে, তুমি কারোর কাছ থেকে শুনতে পারবে, কারণ কি, তুমি তাকেই সেটা বলতে পারবা যে সেটা বোঝে। বুঝতে পারছো? তুমি একটা ম্যাথ তাকেই বোঝাতে পারবা যদি সে সেটা বোঝার ক্ষমতা রাখে। তুমি তো এমনি একজনকে ম্যাথ বোঝাতে পারবে না। তো তোমার বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি, এগুলা তুমি তাকেই বোঝাতে পারবা যে আরেকটা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ঠিক আছে, বাড়িতে এমনি একজনকে তুমি বোঝাতে পারবা না। আর সে মজাও পাবে না, তুমিও মজা পাবা না। তাই বন্ধুদের সাথে নিয়ে চান্স পাবা। আরেকটা বিষয় হচ্ছে বন্ধু হারায় যায়। যদি বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও একসাথে, বন্ধু হারায় যাবে। একবারে গ্যারান্টি, আমার সাথে মিলে নাও, দরকার হয় এই ভিডিও ক্লিপ রেখে দাও তোমরা।
যদি এই কথা মিথ্যা হয় তোমরা আমাকে সেদিন ধরো। আসো, 2 মিনিট শেষ না, 2 মিনিট মনে হয় বেশি হয়ে গেল। নিচের কোন যৌগে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে? সর্বাপেক্ষা হাইড্রোজেন বন্ধন কি কি গঠন করে? হাইড্রোজেন বন্ধন গঠন করে হচ্ছে নফ, NOF উইথ হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, ঠিক আছে, NOF প্লাস হাইড্রোজেন, তাহলে কি আমাদের হাইড্রোজেন এন আর এইচ মিলে হচ্ছে গিয়ে অ্যামোনিয়া তৈরি করে, ঠিক আছে, অ্যামোনিয়া। তারপর ও আর এইচ মিলে হচ্ছে পানি তৈরি করে, এবং এফ আর হচ্ছে হাইড্রোজেন মিলে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড গঠন করে। এখন বলছে যে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন কে গঠন করে? সর্বাপেক্ষা শক্তিশালী এই সিরিয়ালটা এরকম হবে, এই সিরিয়ালটা এরকম হবে, ঠিক আছে। তার মানে হাইড্রোজেন ফ্লোরাইডের মানে শক্তিশালী হাইড্রোজেন বন্ধনটা শক্তিশালী, তারপর পানি, তারপর হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এই তিনটা কিন্তু হচ্ছে আমাদের হাইড্রোজেন। আরেকটা আছে হচ্ছে হাইড্রোজেন সালফেট, এটাও কিন্তু হাইড্রোজেন সালফেটটাও কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করে, ঠিক আছে। এই চারটা হাইড্রোজেন বন্ধন গঠন করে। মানে আপাতত আমাদের বইগুলোতে এই চারটাই দেওয়া আছে, এর বাইরে থাকতে পারে কিন্তু আমার জানা নাই বা আমরা পড়ি নাই। কার্বন ডাই অক্সাইড এর সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কয়টি? অর্থাৎ ওই যে সম আইসো ইলেকট্রন আছে না, আইসো ইলেকট্রনের কথা বলছে। তাহলে কার্বন ডাই অক্সাইডে কয়টা ইলেকট্রন আছে সেটা আগে আমরা হিসাব করি, ঠিক আছে। কার্বনে কয়টা ইলেকট্রন আছে? 6টা। কারণ কি, কার্বনে 6টা প্রোটন, 6টা ইলেকট্রন। অক্সিজেনে কয়টা ইলেকট্রন আছে? 8টা। পারমাণবিক সংখ্যা 8, তাহলে ইলেকট্রন সংখ্যা আছে 8টা। তাহলে কয়টা ইলেকট্রন আছে? কয়টা অক্সিজেন আছে? 2টা। তাহলে হচ্ছে 8 2 16, আর 6 কত? 16 আর 6 22, ঠিক আছে। তার মানে 22টা ইলেকট্রন আছে কার্বন ডাই অক্সাইডে। এখন অপশন গুলো আমরা টেস্ট করব। দেখো, NO, ক নাম্বার অপশনটা হচ্ছে NO মাইনাস। তার মানে কি নাইট্রোজেনে কয়টা ইলেকট্রন আছে? 7টা। অক্সিজেনে কয়টা? 8টা ইলেকট্রন। আর একটা ইলেকট্রন গ্রহণ করছে, মাইনাস মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে টোটাল কয়টা হলো? 7। এটা হচ্ছে 16টা ইলেকট্রন হলো। তার মানে মিলছে না, মেলে নাই, ক নাম্বার বাদ। খ নাম্বার O3 মাইনাস, সবগুলো অপশন দেখাবো তাহলে তোমাদের একটু স্ট্রং হবে। O3 মাইনাস, অক্সিজেনের 8টা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তাহলে 3টা অক্সিজেন আছে, 3 8 24, আর একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কত? 25টা ইলেকট্রন। মিলছে না, মেলে নাই। তারপর ক্লোরিন, গ নাম্বার আছে কি ক্লোরিন, ক্লোরেট। এখানে কয়টা ইলেকট্রন? ক্লোরিনে কয়টা? 17টা ইলেকট্রন আছে, ঠিক আছে। আর অক্সিজেনে কয়টা? 8টা, ঠিক আছে। আরেকটা গ্রহণ করছে, মাইনাস আছে, আরেকটা গ্রহণ করছে, এটা তো হবে না, বাদ দিলাম, হিসাব আর করা লাগবে। তারপর নাইট্রোজেন N3 মাইনাস, এটা হচ্ছে গিয়ে নাইট্রোজেনের কয়টা? 7টা ইলেকট্রন। কয়টা? নাইট্রোজেন 3টা, আর একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কয়টা হলো? 3 7 21, আর একক কত? 22, তাহলে এটা মিলে গেছে। তার মানে 22টা ইলেকট্রন রয়েছে কার্বন ডাই অক্সাইড, আর N3 মাইনাস, এটা তো 22টা ইলেকট্রন রয়েছে। ক্লিয়ার? কোনো কিছু বুঝতে সমস্যা আছে? বলেন স্যার, ম্যাডাম, যে যা আছেন সবাই বলেন, কোনো বুঝতে সমস্যা আছে কিনা বলেন। অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, এটা এর উপস্থিতিতে, অ্যামোনিয়াম আয়নের উপস্থিতি নির্ণয়ে কোনটি ব্যবহার করা হয়? অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন আয়ন শনাক্তকরণের কথা বলছে। কি ব্যবহার করা হয়? নেসলার বিকারক। মনে রাখেন, নেসলার বিকারক, নেসলার বিকারক, নেসলার বিকারক, ঠিক আছে। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ নেসলার বিকারক। আর নেসলার বিকারক কার কার সমন্বয়ে গঠিত হয়? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে আমাদের K2HC, এবং আয়োডিন, আয়োডিন 4, এই দুটার সমন্বয় হচ্ছে আমাদের নেসলার বিকারক গঠন করা হয়, গঠিত হয়। বুঝতে পারছো? নেসলার বিকারক গঠিত হয়। আর এখানে এইটা আমাদের কোন কি কালার পদক্ষেপ দেয় জানো? লালচে বাদামি, লালচে বাদামি, লালচে বাদামি, ঠিক আছে, লালচে বাদামি। 11 নম্বর প্রশ্নটা, রিটেন প্রশ্ন এখনো আসে নাই, রিটেন প্রশ্ন আসলে অবশ্যই দেখা দিবেন। আরএইচ রিডবার্গ ধ্রুবক হলে, মানে আরএইচ আমাদের রিডবার্গ ধ্রুবক, হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, আমরা আগে সূত্রটা লিখি। 1/λ সমান আরএইচ ইন্টু 1/n1 এর স্কোয়ার মাইনাস 1/n2 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের ল্যামডাটা বের করতে বলছে। তাহলে আমার n1 কত? আমাদের কি বলছে? বামার সিরিজ, তার মানে কি 2, লাইম্যান বামার, তাহলে লাইম্যান বামার, তাহলে n2 হচ্ছে, n1 হচ্ছে 2, আর n2 কত আমাদের বলছে? বামার সিরিজের দ্বিতীয় লাইন, তার মানে কি বামার সিরিজের জন্য 2, আরো 2 লাইন, তার মানে কি 2 আর 2 কত? 4, ঠিক আছে। তাহলে আমরা একটু বসাই, 1/λ সমান আর এইচ ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, তাহলে লসাগু করি, আর এইচ ইন্টু, লসাগু করলে কত হয়? 16, 16 দ্বারা লসাগু করলে তাহলে 4, মাইনাস এটা হচ্ছে 4 4 16, 1, তাহলে হচ্ছে কেন আমাদের কি আসলো? তার মানে 3 আর এইচ ডিভাইডেড বাই 16, তার মানে ল্যামডা,
এটা তো 1/λ, তাহলে ল্যামডা কি উল্টে যাবে, তার মানে কি 16/3 RS। দেখো তো এটা অপশনে কোথায় আছে, অপশনে এটা কোথায় আছে, আমাদের খ নাম্বার অপশনটাতে আছে। ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা আছে? বলেন, স্যারেরা বলেন। আপনাদের কিন্তু আমি আবারও বলতেছি, যদি আপনারা আমার চ্যানেলের সকল ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলের ভিতর যাবেন, এবং যদি আরো যেগুলো ভিডিও আছে অ্যাডমিশনের জন্য, টোটাল আমার চ্যানেলে 100টা ভিডিও আছে এই প্রশ্ন ব্যাংক সমাধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আগে অনেকগুলো 10টা প্রশ্ন ব্যাংক সমাধান করে রাখা আছে। তারপর হচ্ছে গিয়ে রুয়েটের প্রশ্ন ব্যাংক সমাধান করে আছে 8টা। তারপর হচ্ছে আরো 2টার সমাধান করবো, অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 10টা করে সমাধান করা আছে। বুয়েটের প্রশ্ন সমাধান করা আছে। এই সব প্রশ্নের যদি আপনি সমাধান চান, আমি তো জাস্ট আপনাদেরকে 50টা ফ্রি দিব, তার মধ্যে আমাদের মোটামুটি 38টা ফ্রি দেওয়া হয়ে গেছে, আর 12টা প্রশ্ন ফ্রি দিব, প্রশ্ন ভিডিও ফ্রি দিব। আর আমার চ্যানেলের টোটাল 100টা ভিডিও আছে, মানে প্রাইভেট করা 100টা ভিডিও প্রাইভেট করা, আর হচ্ছে 50টা ফ্রি পাবেন। তাহলে আমাদের কত, সরি, এই হচ্ছে আমাদের চ্যানেলের 150টা ভিডিও আছে এখন পর্যন্ত। সরি, এখন পর্যন্ত 138টা ভিডিও আছে, 100টা তো আমাদের প্রাইভেট করা আছে, আর 38টা এখন পর্যন্ত দিছি। তাহলে আমাদের কতগুলা ভিডিও হলো, 138টা। আর 12টা ভিডিও করব, করার পর আপনারা যদি সবগুলো ভিডিও দেখতে চান, অর্থাৎ প্রাইভেট ভিডিও দেখতে চাইলে আমার 01749317288 এই নাম্বারে যোগাযোগ করবেন। অর্থাৎ এই নাম্বারে আপনারা যদি 100 টাকা পেমেন্ট করতে হবে, 100 টাকা বিকাশ অথবা নগদ 100 টাকা পেমেন্ট করলে আপনারা এই সবগুলা ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে? প্রাইভেট করা ভিডিও গুলাও দেখতে পারবেন, ঠিক আছে? 100 টাকা করে, মানে জনপ্রতি 100 টাকা। আপনারা জাস্ট আমাকে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করা আর অনেক সময় আমরা ক্লাসে থাকি, ব্যস্ত থাকি। আপনারা হোয়াটসঅ্যাপ করবেন যে আমি আপনার ভিডিও সবগুলো দেখতে চাই বা নিতে চাই, প্রাইভেট ভিডিও গুলো। তাহলে আপনাদের কিন্তু ড্রাইভ লিঙ্ক দেওয়া হবে না, জাস্ট আপনাদের পারমিশন দেওয়া হবে, ইউটিউবে আপনারাও দেখতে পারবেন, ঠিক আছে? প্রাইভেসি করে রাখা হয়েছে, ঠিক আছে? তারপর আপনার একটা মেইল আইডি নেব, ওই মেইল আইডিটা আমি পারমিশন দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। তাহলে আমাদের কত টাকা, 150টা ভিডিও 100 টাকা, ঠিক আছে? বুঝতে পারছেন? এরপরের প্রশ্নটা কি? ভাই আমার তো কষ্ট করে ভিডিও করি, এই কারণে আমি ফি নিছি মাত্র 100 টাকা করে, এটা কিন্তু বেশি না। আমার 150টা ভিডিও বানাতে কত কষ্ট হয়েছে হিসাব আছে। এক একটা ভিডিও 1.5 ঘন্টা প্লাস, 2 ঘন্টা, 2.5 ঘন্টার ভিডিও আছে, বুঝতে পারছেন? আবার কোনো কোনো ভিডিও, ওই 100টার ভিডিও, কোনো ভিডিও আমাদের 3 ঘন্টাও আছে। তাহলে এবারে এই কষ্টটা আমাদের তো করা লাগছে, খালি 3 ঘন্টা তো একটা ভিডিও শুট করলে হয় না, সেটা এডিট করা লাগে, তারপর সেটা আমার প্রস্তুতি নেওয়া লাগে, আমার কষ্ট হয়েছে ভাই। আমি 100 টাকা কিন্তু খুব বেশি না, আমি তোমাদের কাছে এটা তোমার মানে ইচ্ছা, আমি তো তোমাদের জোর করে কোর্স বিক্রি করতেছি না। তোমাদের যদি ভালো লাগে, আমার প্রশ্নগুলো সমাধান করতে ভালো লাগে, তাহলে। আর সবথেকে বড় কথা কি জানো, 50টা যে ফ্রি দিচ্ছি না, এই 50টা দেখলে পরে অনেক কিছু শিখতে পারবা। নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে? দেখো, সিস ট্রান্স সমানতা প্রদর্শন করা খ নাম্বার কিভাবে, দেখো, একই পাশে থাকলে সিস, আর বিপরীত পাশে, এই মনে করে একই পাশে আছে, তাহলে হচ্ছে এটা, এই মনে করে একই পাশে আছে সিস, তাহলে এই পাশে উল্টে গেল, কি এটা হচ্ছে ট্রান্স, মানে এ পাশে কালো, এ পাশে সাদা, তাহলে কি ট্রান্স। আর দুই পাশে কালো, তাহলে সিস, আবার দুই পাশে সাদা, কি এটা সিস, ঠিক আছে? তাহলে খ নাম্বারে হচ্ছে কার্বন ডাবল বন্ড কার্বন, তাহলে সিস হবে হচ্ছে গিয়ে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, ঠিক আছে? আর এটা হচ্ছে সিস। আর ট্রান্স কি হবে, ট্রান্স কি হবে, এই যে কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে আমাদের ক্লোরিন আসবে, এখানে হাইড্রোজেন আসবে, আর এখানে আমাদের হাইড্রোজেন, আর এখানে হচ্ছে আমাদের ক্লোরিন, অর্থাৎ কোনাকুনি বরাবর ঠিক থাকবে। তাহলে এটা আমাদের ট্রান্স, তার মানে আমাদের খ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 12 13 নাম্বার রিটেন, দেখেন রিটেন একটা প্রশ্ন আসছে, রিটেন একটা প্রশ্ন, এটা কি, অণুবন্ধী অ্যাসিড ও অণুবন্ধী ক্ষার কি, অণুবন্ধী অ্যাসিড এবং অণুবন্ধী ক্ষার। আমি আপনাদেরকে এগুলো আপনারা বই থেকে দেখে নেবেন, তারপরে জাস্ট আমি আপনাদেরকে জাস্ট একটু বলবো, মানে একটু ডিটেলস বলবো, অত ডিটেলস বলবো না, কারণ এগুলো বইতে আপনারা ভালোভাবে পড়ছেন, ঠিক আছে? ধরেন কোন একটা অ্যাসিড, অণুবন্ধী ক্ষারের কথা বলতেছি, প্রথমে অণুবন্ধী ক্ষার, কনজুগেট ক্ষার, কনজুগেট বেস, কনজুগেট ক্ষার না তো কনজুগেট বেস, অর্থাৎ অণুবন্ধী ক্ষার। পেয়ারা যাচ্ছে, কেউ পেয়ারা কিনে খাওয়াবেন আমাকে, বলেন। চাইলে তো খাওয়াতে পারেন, রাজশাহীতে যারা আছেন তারা তো একদিন আসতে পারেন। আচ্ছা, আপনারা নাই খেলেন, আমি আপনাদেরকে, রাজশাহী যারা আছেন তাদেরকে দাওয়াত দিলাম, আপনারা রুয়েটে আসবেন, আমাকে ফোন দিয়ে আসবেন। আমি যদি আবার না থাকি তাহলে আবার বিপদ। অন্তত 1 কাপ করে চা খাওয়াবো, বুঝতে পারছেন? 1 কাপ করে আপনাদেরকে চা খাওয়াবো, ঠিক আছে? বেশি কিছু খাওয়াতে পারবো না ভাই, আমি গরিব, গরিব গরিব মানুষ,
আপনারা আসবেন রাজশাহীতে, 1 কাপ করে চা খাওয়াই দিব। আর যদি দূর থেকে আসেন তাহলে আহ খাওয়াবো আর কি, আপনাদের লাঞ্চ করাবো আর কি দূর থেকে আসলে। ঠিক আছে, দূর থেকে আসলে পরে লাঞ্চ করাবো, আর রাজশাহীর ভিতর আসলে পরে চা খাবেন। বৈষম্য করলাম নাকি? বৈষম্য না। আসেন, আপনারা সবাই আসেন, দেখা করেন আমার সাথে। অণুবন্ধী অ্যাসিড ও অণুবন্ধী ক্ষার কি? দেখো, অণুবন্ধী ক্ষারের কথাটা বলি। অণুবন্ধী ক্ষার হচ্ছে কোন একটা অ্যাসিড যদি হাইড্রোজেন আয়ন দান করার পর, পানিতে হাইড্রোজেন দান করার পর যে আয়নে পরিণত হয় সেটা অণুবন্ধী ক্ষার। কোন একটা অ্যাসিড, ধরো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা পানিতে হাইড্রোজেন আয়ন দান কর, পানির ভিতর হাইড্রোজেন আয়ন দান করছে, দান করার পর কি হইলো? ক্লোরাইড আয়ন তৈরি করলো, আর এটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করলো। ঠিক আছে, এইটা হচ্ছে এই যে হাইড্রোজেন আয়ন দান করার পর কি ক্লোরাইড আয়ন পরিণত হয়েছে না, ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। এটা আমাদের হচ্ছে অনুবন্ধী ক্ষার, মানে কনজুগেট, কনজুগেট বেজ, কনজুগেট বেজ। ঠিক আছে, আর হচ্ছে একটা উদাহরণ করে দিবেন, সংজ্ঞা দিবেন এবং একটা উদাহরণ দিবেন, এই যেখানে বলেও দিছে, একটা উদাহরণ সহ ব্যাখ্যা করো। আর অনুবন্ধী অ্যাসিড কি? অনুবন্ধী অ্যাসিডটা হচ্ছে কোনো একটা ক্ষার, কোনো একটা ক্ষার পানি থেকে একটি হাইড্রোজেন আয়ন গ্রহণ করার পর, ঠিক আছে, স্থির একটি হাইড্রোজেন আয়ন গ্রহণ করার পর, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন এখানে গ্রহণ করবে, গ্রহণ করার পর অ্যামোনিয়াম আয়ন তৈরি করলো। এই যে গ্রহণ করার পর যে যা পরিণত হবে, যে আয়নে পরিণত হবে, সেটা আমাদের কি? সেটা আমাদের হচ্ছে কনজুগেট, কনজুগেট অ্যাসিড। ঠিক আছে, এখন এই নাম্বারটা শেষ হয়ে গেল। এখন বি নাম্বার প্রশ্নটা, পানির বিশুদ্ধতার 3টি মানদণ্ড কি কি বলেন তো দেখি? পানির বিশুদ্ধতার 3টি মানদণ্ড, পানির বিশুদ্ধতার 3টি মানদণ্ড হচ্ছে বিওডি, সিওডি এবং ডিও। এই তিনটা লিখে দিলেই হবে, এই ভয় পাওয়ার দরকার নাই যে এত ছোট নাকি। হ্যাঁ, এতই ছোট। আর কিছু জানতে চাই না, খালি বিওডি সিওডি লিখলে হয়ে যাবে। ক্লিয়ার? বিওডি সিওডি ডিও, এই তিনটা লিখলে হয়ে যাবে। বাফার দ্রবণ কি বলেন? বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হচ্ছে কোনো একটা অম্লীয় বা কোনো একটা শোনেন, বাফার দ্রবণটা হচ্ছে কোনো একটা দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড, অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার ফলেও যদি ওই দ্রবণের আহ পিএইচ এর মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না, সেক্ষেত্রে সেই দ্রবণকে আমরা বাফার দ্রবণ বলি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এটা তো পারেন আপনারা। এখন হচ্ছে CH3, এখন কি বলছে? CH3 সি ডাবল এইচ এবং CH3 COO এই এর সমমোলার দ্রবণ কিভাবে বাফার তৈরি করে? ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে কি ভেঙে যাবে, ভেঙে যাবে। CH3 সি ডাবল প্লাস, সি ডাবল মাইনাস, এবং হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন তৈরি করবে। আবার এইখানে CH3 সি ডাবল মাইনাস প্লাস সোডিয়াম আয়ন তৈরি করবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এর মধ্যে ধরেন আমাদের বলছে এটা কিভাবে কাজ করে। ধরেন এর মধ্যে আমরা অ্যাসিড যোগ করছি, অ্যাসিড যোগ করা মানে কি? হাইড্রোজেন আয়ন যোগ করা। তাহলে হাইড্রোজেন আয়ন যদি যোগ করি, ঠিক আছে, তখন এই হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে? আমাদের CH3 সি ডাবল এইচ উৎপন্ন করবে। তার মানে কি এইখানে আমাদের এই যে এসিডিওটা আমাদের বেড়ে গেল। ঠিক আছে, বেড়ে গেল, পরবর্তী কি আবার এটা আমাদের এই আয়নে বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে, আবার এখানেও তাই হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এখানে আমরা হাইড্রোক্সিল আয়ন গঠন, হাইড্রোক্সিল আয়ন যুক্ত করি, তার মানে কি ক্ষার যুক্ত করি, ক্ষার মানে তো হাইড্রোক্সিল আয়ন। এই ক্ষার যুক্ত করলে আমাদের এই যে এই হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয় কি তৈরি করছে? পানি তৈরি করতেছে। পানিতে এমনিতে একটা নিরপেক্ষ, তার মানে এইভাবে আমাদের এসিড, মানে বাফার দ্রবণটা, মানে পিএইচ মানটা নিয়ন্ত্রণ করে। বুঝলেন? আরো ডিটেলস বলা যাবে, কিন্তু এইখানে তো এত ডিটেলস বলার প্রয়োজন নাই। আর আপনি এত ডিটেলস বলবেনও না, আর আমিও যে আপনাকে বোঝাচ্ছি এত ডিটেলস বলে বোঝাতে পারবো না, কারণ একটা বাফার দ্রবণের বাফার ক্রিয়া নিয়ে একটা ক্লাস, 1-2 ঘন্টার একটা ক্লাস নেওয়া যায় ভালোভাবে। ঠিক আছে, এই দ্রবণের জন্য প্রযোজ্য হেন্ডারসন হেসেলবেগ, মানে পিএইচ এর যে সূত্রটা, তাহলে পিএইচ সমান কি? পিকেএ প্লাস লগ লবণ বাই এসিড। লগ লবণ, লবণ কত? লবণ ঘনমাত্রা, তাহলে CH3 সি ডাবল এনএ, এটা হচ্ছে লবণ, লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই এসিডের ঘনমাত্রা, CH3 সি সি ডাবল এইচ, এটা হচ্ছে আমাদের হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ। এটা আমাদের জানতে চাইছে। ক্লিয়ার? এটুকু লিখে দিলে হয়ে যাবে। এরপরে প্রশ্ন আমাদের জৈব যৌগ থেকে আসছে। ঠিক আছে, জৈব যৌগের প্রশ্ন আমরা এবার সমাধান করবো। জৈব যৌগ থেকে প্রতিবারই প্রশ্ন আসে। দেখেন, এটা হচ্ছে প্রথমে আমাদের বিক্রিয়া, একটা বিক্রিয়া দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? C6H6, অর্থাৎ বেনজিন দেওয়া আছে। এখানে আমাদের একটা প্রভাবক ব্যবহার করতে বলছে। এই প্রভাবক ব্যবহার করার ফলে কি তৈরি হলো সেটা আগে আমাদেরকে দেখতে হবে। C6H5 এবং NO2, তার মানে কি আমাদের নাইট্রোবেনজিন তৈরি করলো, তাই না? তাহলে এখানে আমাদের নাইট্রাস অ্যাসিড যোগ করতে হবে এবং সালফিউরিক অ্যাসিড
যোগ করতে হবে, ঠিক আছে? এবং এইটাকে আমাদের 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে, ঠিক আছে? 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রভাবক। এখন তার পরবর্তীতে এখানে আমাদের কি যোগ করছে? টিন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করছে, বুঝলেন? টিন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করছে। যুক্ত করার পর আমাদের কি তৈরি করছে? এটা আমাদের প্রশ্ন দিছে যে কি তৈরি করলো? এটা হচ্ছে কারণ আমাদের আহ যদি এটা যুক্ত করা হয় তাহলে আমাদের অ্যানিলিন উৎপন্ন হয়। C6H5 বন্ড NH2, এটা হচ্ছে কারণ আমাদের অ্যানিলিন উৎপন্ন হয়, বুঝতে পারছেন? এরপর এর সাথে আবার আমাদের প্রভাবক দিয়েই দিছে যে NaNO NO2 আর হচ্ছে হাইড্রোক্লোরিক আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে দিছে, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে ওই যে ডাইজোনিয়াম লবণ আছে না, ডাইজোনিয়াম লবণ তৈরি করে, ঠিক আছে? C6H5 বন্ড, এটা হচ্ছে গিয়ে বন্ড N2Cl, এটা হচ্ছে গিয়ে আমাদের ডাইজোনিয়াম লবণ। পরবর্তীতে এইখানে এখানে বলছে ফেনল উৎপন্ন হইলো। C6H5 বন্ড ওএইচ, আমি আবার বুঝাবো, ভয় পাওয়ার দরকার নাই। এই ফেনল উৎপন্ন হতে আমাদের কি যুক্ত করা লাগবে? এখানে কোনো কিছু তেমন কোনো কিছু যুক্ত করা লাগবে না, এখানে জাস্ট পানি যুক্ত করলে হয়েছে। আর যদি পারতে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগে, কোনো কোনো বইতে দেওয়া আছে এই তাপমাত্রাটা, কোনো কোনো বইতে দেওয়া নাই। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করলে আমরা আহ এবং পানি ব্যবহার করলে এখানে আমাদের কি তৈরি হবে? এখানে আমাদের ফেনল তৈরি হবে। তাহলে আমরা আরেকবার একটু বলি। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে বেনজিন, বেনজিন থেকে আমাদের বলছে C6H5 NO2, অর্থাৎ নাইট্রোবেনজিন উৎপন্ন হয়েছে। কিন্তু এখানে প্রভাবক কি, মানে এটা আমাদের জানতে চাইছে। তাহলে আমাদের এটা উৎপন্ন করতে হলে আমাদের নাইট্রাস অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এবং সাথে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করতে হবে। মাস্ট, কোনো মাপ নাই, এটা ব্যবহার করতে হবে, এটা আমাদের জানতে চাইছে। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন আমাদের এটা জানতে চাইছে, ঠিক আছে? এর পরবর্তী বলছে যে এই নাইট্রোবেনজিনকে আমাদের টিন আর হাইড্রোক্লোরিক যুক্ত করার পর আমাদের কি তৈরি হবে? সেটা আমাদের অ্যানিলিন তৈরি হবে। এটা আমাদের জানতে চাইছে যে এই অ্যানিলিন তৈরি হবে না কি তৈরি হবে সেটা আমাদের দেখাও। C6H5 বন্ড NH2, এটা অ্যানিলিন তৈরি হবে। তারপরে এই প্রভাবক দিয়ে বলছে তারপর কি তৈরি হবে? তা এই যে এইখানে তারপর আমাদের কি হবে? ডাইজোনিয়াম লবণ, ঠিক আছে? C6H5 বন্ড N2Cl তৈরি হবে। এরপর বলছে এই ডাইজোনিয়াম লবণ থেকে আমরা আহ ফেনল তৈরি করতে চাই, তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? তাহলে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে কারণ আমাদের পানি আর 40 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের ব্যবহার করতে বলছে, ঠিক আছে? তাহলে আমাদের কয়টা জানতে চাইছে? এক, তারপর দুই, তারপর হচ্ছে আমাদের তিন এবং চার, এই চারটা অংশ জানতে চাইছে। ক্লিয়ার? পারবা? এই চারটা অংশ জানলে হয়ে গেছে, আমরা তো পাস। ঢাকা ভার্সিটি আমরা মোটামুটি টোটাল প্রথম 200 জনের ভিতর যাইতে পারবো এইভাবে পড়লে। SN1 এবং SN2 দ্বারা তুমি কি বুঝো? বলো, তুমি কি বুঝো? বলো, আমি তো বুঝি, তুমি কি বুঝো? আমি এটা লিখে দিব না, তবে আমি জাস্ট একটু বলি। SN1 বিক্রিয়ার যে শর্ত আছে 3টা বা 4টা, সেই শর্তগুলা লিখবা। কি শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে কি বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। কি বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে? দরকার হয় আস্তে আস্তে স্লো দিয়ে লিখে দাও এগুলা। 2 নম্বর শর্ত, বিক্রিয়াটা 2 ধাপে সংগঠিত হয়, 2 ধাপে সংগঠিত হয়, ঠিক আছে? 2 ধাপে সংগঠিত হয়, ঠিক আছে? 2 ধাপে সংগঠিত হয়, এগুলো আমি লিখে দিতে গেলে অনেক টাইম লেগে যাবে। 3 নম্বর হচ্ছে গিয়ে আহ বিক্রিয়াটা কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যুক্ত হতে হয়, ঠিক আছে? এখন এটা হচ্ছে SN1 গেল, তাহলে আবার SN2 তে আসি, ঠিক আছে? শর্ত, ঠিক আছে? SN2 বিক্রিয়ার শর্ত, SN2 বিক্রিয়ার শর্ত, 1 নম্বর শর্ত কি আমাদের? বিক্রিয়ার হার, এখানে কি বলছিলাম? বিক্রিয়ার হার যেকোনো একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, কিন্তু না, এখানে বিক্রিয়ার হার বিক্রিয়ক এবং দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপরই নির্ভর করে, ঠিক আছে? 2 নম্বর বিক্রিয়ার হার এখানে কয় ধাপে সংগঠিত হয়? 2 ধাপে, কিন্তু এখানে আমাদের কি 1 ধাপে সংগঠিত হয়, ঠিক আছে? 1 ধাপে সংগঠিত হয়। আর এখানে আমাদের কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, আর এখানে আমাদের কি লাগে বলতো? এখানে আমাদের ঠিক উল্টা, 1, 2, 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি বিক্রিয়ার হার নির্ভর মানে বিক্রিয়া সম্পন্ন হয়। ক্লিয়ার? আর এগুলো বই থেকে ডিটেলস তোমরা আরো ভালোভাবে দেখে নিতে পারবা। এগুলো আমার সাথে তোমরাই ভালো পারো, আমি তো কিছুই পারি না রে ভাই, তোমরাই তো ভালো পারো, বুঝছো? জ্যামিতিক সমানুতার শর্ত কি? জ্যামিতিক সমানুতার শর্ত কি বলো? জ্যামিতিক সমানুতায় হচ্ছে আমাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে, ঠিক আছে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে। আর হচ্ছে আমাদের এ বি
সমান হচ্ছে আমাদের সি এডি হতে হবে, ঠিক আছে? এবি সমান সি এডি হতে হবে। সরি সরি সরি, ভুল লিখছি ভুল লিখছি। আল্লাহর দুনিয়ায় কত কিছু যে ভুল লিখি। এ বি সমান সি এডি হতে হবে, ঠিক আছে? সি এডি হতে হবে, অথবা এ বি সি সমান সি এডি, এটা হলেও হবে। এই দুটার শর্তের যে কোনো একটা শর্ত হতে হবে, ঠিক আছে? এখন বলছে হচ্ছে টু বিউটিনের সমানতার সমানুসমূহের গাঠনিক কাঠামো লেখক। টু বিউটিনটা কি? এটা হচ্ছে গিয়ে, বিউটিনটা হচ্ছে গিয়ে আমাদের তার মানে অ্যালকিন, তার মানে CH3 বন্ড, CH বন্ড, ডাবল বন্ড CH বন্ড CH3, এটাই তো আমাদের হবে, তাই না? তাহলে এটা আমাদের সমানতা কি? আমরা সিস আর এবং ট্রান্স দুটা সমানতা দেখাবো, ঠিক আছে? আমরা এখানে দেখি তাহলে স্যার। আচ্ছা, আমাদের এই কার্বন আর এই কার্বন লিখলাম। দেখো, এই কার্বন আর এই কার্বন ডাবল বন্ড দিলাম। এখন এখানে আমাদের চারটা হাত থাকবে, তাই না? তাহলে একটা হাতে CH3 অ্যালকাইল গ্রুপ যুক্ত হবে, আর একটা হাতে এই যে হাইড্রোজেন যুক্ত হলো, ঠিক আছে? আবার এই হাতে হচ্ছে আমাদের CH3 যুক্ত হলো, আবার এখানকার এই হাইড্রোজেন এখানে যুক্ত হলো। তাহলে এটা আমাদের কি তৈরি হলো? এটা হচ্ছে সিস তৈরি হলো, ঠিক আছে? সিস সিস টু বিউটেন তৈরি হলো। এবং এবার আমরা ট্রান্সটা আমি দেখাচ্ছি না, জাস্ট এটা এখানে দিবা আর এটা এখানে দিবা, ঠিক আছে? আর এই পাশে ঠিক রাখবা। এটা আমাদের ট্রান্সের বিষয় তো আমি একটু আগেও বলছি, বলি নাই? একটু আগেও তো বলে দিছিলাম। ক্লিয়ার? 11 নম্বর প্রশ্নটা কি বলছে? নিচের কোন বিক্রিয়াটির কেপি এবং কেসি এর মান সমান? বলো, কেপি এবং কেসির মান সমান হয় যা ডেল এন এর মান আহ, ডেল এন এর মান শূন্য হয়, ঠিক আছে? ডেল এন এর মান শূন্য। ডেল এনটা কি? ডেল এন হচ্ছে উৎপাদায়নের ঘনমাত্রা মাইনাস বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে উৎপাদায়নের এই যে খ নম্বর যে অপশনটা আছে, ঠিক আছে? I2 প্লাস হাইড্রোজেন সমান হচ্ছে আমাদের টু এইচ আই, এটা কিন্তু টু এইচ আই। তাহলে উৎপাদায়নের ঘনমাত্রা মাইনাস বিক্রিয়কের ঘনমাত্রা কত? ওয়ান আর ওয়ান কত? টু হয়। তাহলে এটা আমাদের আলটিমেটলি কত হয়? জিরো হয়, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু গ্যাস যেগুলো থাকবে, যেগুলো পাশে গ্যাস লেখা থাকবে, সেগুলোর ঘনমাত্রা নিতে হবে। যদি কঠিন দেওয়া থাকে তাহলে কিন্তু ঘনমাত্রা নেওয়া যাবে না। দেখো, সবগুলোর পাশে কিন্তু জি লেখা আছে, মানে গ্যাস, এগুলো নেওয়া যাবে। এখন কোনোটাই ধরো আমাদের, আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি। PCl5, এটা হচ্ছে আমাদের এটা আমাদের হচ্ছে জি। আর PCl3 তৈরি করছে, এটা হচ্ছে আমাদের এস। এবং Cl2 তৈরি করছে, এটা আমাদের জি। তাহলে এখানে ডেল এন কত বলো তো? এই এক আর এক মিলে কত? দুই। দুই, দুই থেকে এক বাদ দিলে কত হয়? এই যে এক আর এক, দুই। দুই মাইনাস এক সমান এক। এটা হবে না, এটা ভুল। এটা হবে না। এখানে এইটা নিব না, কারণ এটা কি কঠিন, অর্থাৎ এটা হচ্ছে কঠিন অবস্থায় আছে, এটা নিব না। এইটা আমাদের গ্যাস যেটা আছে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে আমাদের জিরো হবে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে সমস্যা আছে বলো? অর্থাৎ এস যেটা থাকবে সেটা নিব না, এল যেটা থাকবে সেটা নিব না, লিকুইড নিব না, শুধুমাত্র গ্যাস নিব। শেষ। এই প্রশ্নটা ও আরেকটা আছে, নিচের কোন ক্ষেত্রে ব্যাপন সর্বাধিক ঘটে? ব্যাপন সর্বাধিক ঘটে, দেখো, সর্বোচ্চ তাপমাত্রায় ব্যাপন সর্বাধিক ঘটে। তাহলে এখানে যে তাপমাত্রা গুলো দেওয়া আছে, সর্বোচ্চ তাপমাত্রা খ নাম্বার আর ঘ নাম্বারে দেওয়া আছে, ঠিক আছে? 35°C। এর মধ্যে আবার 9 নিয়ন যেটা আছে, সেটা হচ্ছে আমাদের মানে বেশি, মানে এর ভর কম, তাই এটা আমাদের ব্যাপন ব্যাপন হার বেশি থাকে। বুঝতে পারছো? ক্লিয়ার? এটা তো দেখাইছি, ক্রোমাটোগ্রাফি হিসেবে ব্যবহার করে না। এই হচ্ছে আমাদের রসায়ন অংশ শেষ। এরপর কোন অংশটা সমাধান করে দেখাবো বলো তো? এরপর আমার ম্যাথ অংশটা সমাধান করে দেখাবো। ক্লিয়ার? দাঁড়াও, আমি সমাধান করে দেখো। এবার ম্যাথের 19টা প্রশ্ন আছে। 15টা হচ্ছে কেন আমাদের 15টা আমাদের এমসিকিউ, আর 4টা আমাদের রিটেন আছে, ঠিক আছে? 4টা আমাদের রিটেন আছে। প্রথম এমসিকিউটাই কঠিন। বুঝতে পারছো? প্রথম এমসিকিউটা কঠিন না, মানে বড় আর কি। এটা তোমাদের করাটা একটু কঠিন হয়ে যায়। তারপর আমি দেখাই দিচ্ছি। দেখো, আমাদের কি বলছে? একটা সমীকরণ দেওয়া আছে, সেটা কি আমাদের y সমান আছে x⁻² ln x, ঠিক আছে? এটা দেওয়া আছে। এখন আমাদের y2 বের করতে বলছে, ঠিক আছে? y2 বের করতে বলছে। এখন আমরা প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করবো y1। এটা একটু দেখে দেখে ডিফারেন্সিয়েশন করা লাগবে। দেখে দেখে ডিফারেন্সিয়েশন করা, না হলে বুঝতে পারবে না, ঠিক আছে? মনে করো আমাদের একটু বলে নেই, যদি 1/x² এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের, এটা যদি ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের মাইনাস
2/x কিউব, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এটা একটু মনে রাখো, তাছাড়া এই অঙ্কটা করা কঠিন হয়ে যাবে। তাহলে আমাদের এটা কি আছে, 1/x² ইন্টু লন এক্স। আমি একটু ভেঙে ভেঙে দেখাবো, এই কারণে। তাহলে আমরা ইউভি মেথডে ফেলবো, এটাকে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে 1/x² ইন্টু লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x প্লাস, এবার লন এক্স কে রাখবো, তাহলে লন এক্স ইন্টু 1/x² কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, -2/x কিউব, ঠিক আছে? লিখলাম, তাহলে এটা একটু সাজা লিখি, 1/x কিউব মাইনাস লন এক্স ইন্টু 2/x কিউব, ঠিক আছে? এবার আমরা y2 করব, ঠিক আছে? y2 করলে পরে আমাদের এটা ডিফারেন্সিয়েশন কি হবে বলো, -3, এটা হচ্ছে -3/x⁴ হবে, ঠিক আছে? -3/x⁴, এটা হচ্ছে আমাদের সূত্র আর কি। এই যে এরকমই একটা সূত্র। তারপর হচ্ছে আমরা এটাকে ইউবি ফেলবো, তাহলে ln x রেখে আমরা এটা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি আমরা একটু ব্র্যাকেট দিয়ে নেবো, যেহেতু আমাদের মাইনাস আছে সামনে, বুঝতে পারছো? তাহলে ln x রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি হয়, 2/x কিউব এর ডিফারেন্সিয়েশন কি, 2/x কিউব এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের, এই দেখো 1/x কিউব এর ডিফারেন্সিয়েশন -3/x⁴, তাহলে 2/x কিউব এর ডিফারেন্সিয়েশন কত হবে, 6 হবে, ঠিক আছে? -6/x⁴ প্লাস, এখন 2/x কিউব রাখবো আর ln x এর ডিফারেন্সিয়েশন করবো 1/x, ঠিক আছে? 1/x, তাহলে এটা হচ্ছে -3/x⁴ মাইনাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 6/x⁴ ইন্টু লন এক্স, তারপরে এটা হবে আমাদের 2/x⁴, ঠিক আছে? সরি, এটা -2/x⁴ হয়ে যাবে। এখন -3/x⁴ -2/x⁴, তাহলে এটা কি হলো, আলটিমেটলি -5/x⁴ প্লাস লন এক্স ইন্টু 6/x⁴। দেখো তো এটা কোথায় আছে, এটা খ নম্বর অপশনটাতে আছে, বুঝতে পারছো? খ নম্বর অপশনটাতে আছে, এটা একটু বেশ বড় অংশ, বড় অঙ্ক। এর পরবর্তী অঙ্কগুলা বেশ সহজ আছে। প্রথম দুই তিনটা অঙ্ক একটু কঠিন লাগছে, তার পরবর্তী অঙ্কগুলা সহজ আছে, তারপরেও এত কঠিন না, ঠিক আছে? করা যাবে। আর ভার্সিটিতে চান্স পেতে গেলে তোমরা তো বলো, তোমরা তো জানোই, আর আমিও তো বলি যে 100টার করা লাগে না, 100টার ভিতরে 80টা পারলে হয়ে যায়, 20টা প্রশ্ন ছেড়ে দেওয়া তো এত কম নাকি, অনেক প্রশ্ন তো। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে? আমরা এ টু দি পাওয়ার এক্স দ্বারা লব এবং হরকে গুণ করলে পরে এ টু দি পাওয়ার ডিএক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার প্লাস, প্লাস কি আসে, +1 আসে। এখন এইখানে এ টু দি পাওয়ার এক্স সমান যদি আমরা জেড ধরি, তাহলে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করে দিলাম, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, ঠিক আছে? তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান আমরা লিখতে পারি কি, ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে? দেখো এই দৌড় পারে কিভাবে, তাহলে 1 প্লাস 1/1 প্লাস জেড স্কোয়ার, এটা সমান আমরা কি সূত্র জানি, ট্যান ইনভার্স জেড প্লাস সি। তাহলে ট্যান ইনভার্স জেড মানে কি, আমরা ট্যান ইনভার্স এ টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা তো লেখা যায়, ঠিক আছে? তাহলে এটাই আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার এটা। 3 নাম্বার প্রশ্নটা, এটাও সহজ, একদম সহজ প্রশ্ন। দেখো প্রশ্ন কত বড় বড় দেখা যাচ্ছে না, আসলে এত বড় প্রশ্ন না, এটা ইংলিশ দিয়ে ভরে ফেলছে। যদি এইচ সর্বোচ্চ উচ্চতা এবং আর আনুভূমিক পাল্লা হয়, তবে একটি বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে কোনটি সঠিক? দেখো এটা মানে ওরকম কিছু না, এই মনে করো একটা অনুভূমিক মানে দিক আছে, এখান থেকে এখান থেকে এরকম ভাবে মানে নিক্ষেপ করা হলো, এইখানে সর্বোচ্চ উচ্চতা এটা হচ্ছে আমাদের এইচ বলছে, আর এই যে পাল্লা এই ডিস্টেন্স টুকু আমাদের আর বলছে, ঠিক আছে? আর বলছে, এই পুরাটা মানে আর বলছে, এইখান থেকে এখান পর্যন্ত আর বলছে, আর এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা বলছে। তাহলে আমরা সূত্র কি জানি, এটা আমরা জানি হচ্ছে টেন থিটা সমান 4h ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে আমাদের সূত্র, টেন থিটা সমান 4h ডিভাইডেড বাই আর। তাহলে আমাদের কি বলছে, 30 ডিগ্রির কথা বলছে, তাহলে টেন 30 সমান 4h ডিভাইডেড বাই আর, তাহলে টেন থার্টি সমান কি, 1/√3, ঠিক আছে? 1/√3 সমান 4h ডিভাইডেড বাই আর। তাহলে আমাদের আর এর মানটা বের করতে বলছে, তাহলে আর সমান আমরা কি লিখতে পারি, আর সমান লিখতে পারি 4√3 ইন্টু এইচ, ঠিক আছে? এটা আমাদের সঠিক উত্তর। দেখো এটা কোথায় আছে, গ নাম্বারে আছে, ঠিক আছে? গ নাম্বারে আছে, বুঝতে পারছো? দেখো 4 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। 4 নম্বর প্রশ্নটা বলছে টেন থিটা প্লাস কট থিটা সমান 2 কোসেক থিটা। এখন এখানে বের করতে বলছে থিটার মান কত, ঠিক আছে? আমাদের বলছে প্রথমে টেন থিটা
প্লাস কট থিটা দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে হচ্ছে আমাদের 2 কোসেক থিটা, ঠিক আছে? তাহলে আমাদের সহজ পদ্ধতি হচ্ছে সাইন কজে ভাঙানো। তাহলে আমরা এটা কিভাবে ভাঙাবো? সাইন থিটা বাই কস থিটা সমান, সরি, সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, ঠিক আছে? কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা সমান 2 বাই সাইন থিটা, ঠিক আছে? 2 বাই সাইন থিটা। এখন আমরা লসাগু করে দিলে আমরা কি হয়, এখানে সাইন থিটা ইন্টু কস থিটা হয়, সাইন থিটা ইন্টু কস থিটা, আর এখানে কি হয়, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, তার মানে কি 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি 1, সমান কি 2 ডিভাইডেড বাই, 0 হয়ে গেছে, 2 ডিভাইডেড বাই সাইন থিটা, ঠিক আছে? 2 ডিভাইডেড বাই সাইন থিটা, ঠিক আছে? এগুলো থিটা গুলো 0 হয়ে যায় লিখলে পারে আর কি। তাহলে আমরা এখানে লিখতে পারি, আহ উল্টায় দিলাম, উভয় পক্ষকে উল্টায় দিলে পারে কি সাইন থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই 2। এই ডিভাইডেড বাই 2 যেটা, সেটাকে আমরা 2 এই পাশে নিয়ে আসলাম, তাহলে আমরা এখন আমরা কমন নেই, এক পাশে নেই। আচ্ছা, এখানে আমি একটু লাইন স্কিপ করি। এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়ে এই পাশে 0 দিতে পারি, দেওয়াই তো যায়। তাহলে আমরা শুধুমাত্র এখানে সাইন থিটা কমন নিলে কি আসে বলতো? চাইলে তো এখানে তাহলে সাইন থিটা কমন নিতে পারি, তাহলে সাইন থিটা কমন নিলে 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে সাইন থিটা সমান 0, তাহলে থিটার মান কত, এখান থেকে আমরা 0 পাই, ঠিক আছে? কিন্তু এটা তো হবে না। তাহলে আমাদের এই অংশটুকু খেয়াল করি, 2 cos থিটা সমান আমাদের 1, তাহলে cos থিটা সমান 1/2, cos কত ডিগ্রি মান 1/2, cos 60 এর মান হচ্ছে গেল আমাদের 1/2, তার মানে cos π/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? দেখো জিনিসটা বুঝতে পারছো কি, আমরা উভয়টাকে সাইন এবং কজের মাধ্যমে প্রকাশ করলে পারে, এটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু বড় না, ছোট আছে প্রশ্নটা, ঠিক আছে? এরপরের প্রশ্নটা খেয়াল করো, এই প্রশ্নটা খেয়াল করো, প্রথম প্রশ্নটার মতো একটু ভেজালিয়া টাইপের, তবে কঠিন না, সহজ, সবই সহজ। দেখো এখানে একটা মান দেওয়া আছে, আমাদের কি কি দেওয়া আছে সেটা একটু দেখি। sec থিটা প্লাস tan থিটা, একটু উল্টা করে লিখলাম, sec থিটা প্লাস tan থিটা সমান x, এবং দেখো এগুলো কিন্তু শর্টকাট নিয়মে করা যায় না, এর চেয়েও শর্টকাট করা যায় না, করা গেলে পরে আমি দেখাইতাম। আর যদি থাকেও সেটা আমি জানি না, এর চেয়েও শর্টকাট নিয়মে থাকলে থাকতে পারে, আমি জানি না, আমার ব্রেন অত না, ঠিক আছে? এখন আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে হচ্ছে কোসেক থিটা মান বের করতে বলছে, ঠিক আছে? কোসেক থিটা সমান কত? আচ্ছা খেয়াল করো, আমরা একটা সূত্র জানি না, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটা সমান কি লেখা যায়, সেক থিটা, সেক থিটা প্লাস টেন থিটা, সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা, সেক থিটা মাইনাস টেন থিটা সমান 1, লেখাই তো যায়, তাই না? লেখা যায় না? তাহলে এটার মান কি জানি, আমরা এক্স জানি, তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা, সেক থিটা মাইনাস টেন থিটা আমরা সমান লিখতে পারি 1/x, ভাগ করে দিলাম একবার 1/x। এখন এটা আমাদের 1 নম্বর রাশি দিলাম, এটা আমাদের 2 নম্বর রাশি দিলাম, দুইটা যোগ করি, বুঝতে পারছো? দুইটা যোগ করি, একটু লিখি। আহ দুইটা যোগ করলে আমাদের কি হয়, টেন থিটা কাটা যায়, টেন থিটা কাটা যায়, তাহলে আমাদের কি থাকে, 2 sec থিটা থাকে, তাই না? 2 sec থিটা সমান এক্স প্লাস 1/x, ঠিক আছে? তাহলে যোগ করি, তাহলে আমাদের এটা কি হয়, এক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, আর এই 2টা আমরা সরাই দেব, ঠিক আছে? তাহলে 2টা সরাই দিলে এটা হয়, তাহলে আমরা sec থিটার মান পেলাম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x, ঠিক আছে? একটা ত্রিভুজ আঁকাই, ত্রিভুজের হচ্ছে কার sec থিটা সমান কি, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ আমাদের কত, এক্স স্কোয়ার প্লাস 1, আর ভূমি হচ্ছে আমাদের 2x, তাহলে লম্বটা বের করলে তো আমাদের cos থিটা বের হয়ে যায়, cosec থিটা বের হয়ে যায়, তাহলে লম্বটা বের করি। তাহলে লম্ব বের করতে, লম্ব ধরো হচ্ছে কার আমাদের d, এটা হচ্ছে আমাদের d, ঠিক আছে? d সমান কি, অতিভুজ স্কোয়ার, d স্কোয়ার সমান কি, অতিভুজের স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার মাইনাস 2x এর হোল স্কয়ার, 2x এর হোল স্কয়ার, তাহলে এটা আমাদের কি, x টু দ্য 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 মাইনাস 4x স্কয়ার। আমি জানি তোমাদের কঠিন লাগতেছে, ভয় পাওয়ার দরকার নাই, আমি আবার বুঝাই দিব, সমস্যা নাই। আমি বড় করে লিখতেছি, তোমাদেরকে আবার বুঝাই দিব, সমস্যা নাই। 2x স্কয়ার প্লাস 1, জাস্ট ভিডিওটা দেখো আর কি। তাহলে x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, তাহলে এই ডি স্কোয়ার সমান যদি এটা হয়, তাহলে ডি সমান আমাদের কি হইলো, এক্স স্কোয়ার মাইনাস 1, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে কোসেক থিটা বের করতে বলছে, কোসেক থিটা সমান কি আমরা জানি, অতিভুজ বাই লম্ব না, তাহলে অতিভুজ কত আমাদের এক্স স্কোয়ার প্লাস 1, আর লম্ব কি এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? দেখো এবার আমি তোমাদেরকে বুঝাচ্ছি, খেয়াল করো, আমাদের দেওয়া আছে কত বলো,
আমাদের দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা সমান 1 দেওয়া আছে, বুঝতে পারছো? sec থিটা প্লাস tan থিটা সমান 1 দেওয়া আছে। এখন আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 জানি। তাহলে আমরা লিখতে পারি না a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, লেখা তো যায় তাই না? তাহলে এটার থেকে পাই হচ্ছে কেন আমরা sec থিটা প্লাস tan থিটার মান আমরা x বসায় দিলে পারে sec থিটা মাইনাস tan থিটা সমান 1 বাই x আসে। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দুটো যোগ করলাম, করলে পারে কি আমাদের sec থিটা মান আসে। আমরা চিত্র ত্রিভুজ আকারে চিত্র আঁকায় আমরা ডির মান বলতে লম্ব বের করলাম, লম্ব বের করলে তো কোসেক থিটার মান পেয়ে যাবো। দেখো এখন সহজ না? এখন কিন্তু সহজ। এরপর যতগুলো প্রশ্ন আছে মোটামুটি সবগুলো সহজ প্রশ্ন আছে। দেখো আমি করে দিব সবগুলো প্রশ্ন, আমি করে দিব। হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করা লাগে তোমরা তো জানো, যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি হ্যান্ড ক্যালকুলেশন সহ দেখাই দেয়, ঠিক আছে? ক্লিয়ার? দেখো আমাদের কি বলছে, একটা দেওয়া আছে, লিমিট দেওয়া আছে x টেন্স টু, আমি জাস্ট এখানে বলি লিমিট দেওয়া আছে x টেন্স টু 2x কিউব মাইনাস 2k প্লাস 1। আমি জাস্ট এই লাইনটা লিখি 2x কিউব মাইনাস 2k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস k ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এটা সমান আমাদের দেওয়া আছে -6, ঠিক আছে? এখন এটা কি লিমিট এক্স টেন্স টু ওয়ান। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, এটা আমরা এল হপিটাল রুল ব্যবহার করতে পারি। মানে আমাদের এখানে কে এর মান জানতে চাইছে, কে সমান হোয়াট এটা জানতে চাইছে। ওকে আমরা বের করব। তাহলে এল হপিটাল রুল ব্যবহার করলে আমাদের কি লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয় 6x স্কোয়ার মাইনাস, তারপর এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2x ইন্টু 2k প্লাস 1, ঠিক আছে? প্লাস 2, আর এটা তো কে তো ধ্রুবক, ধ্রুবকে ডিফারেন্সিয়েশন করলে তো 0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0, এটা সমান কি -6, ঠিক আছে? এখন x এর মান কত আমাদের 1 না? এই যে x এর মান 1, তাহলে আমরা একটু বসাই দিই, তাহলে এটা কি হয় 6 মাইনাস 2 ইন্টু 2k প্লাস 1 প্লাস 2 সমান কত -6। তাহলে হচ্ছে গিয়ে আমরা -6 প্লাস 6, মানে এটা এই পাশে নিয়ে আসলাম +6, এটা হচ্ছে 4k প্লাস 2, ঠিক আছে? তাহলে কে সমান আমরা কত পেলাম, কে সমান এখান থেকে 3 পেলাম। এটা আমাদের সঠিক উত্তর। জিনিসটা সহজ না? উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করে দিলেই হয়ে গেছে, অর্থাৎ এল হপিটাল রুল ব্যবহার করলে হয়ে যাবে আমাদের অঙ্কটা। ক্লিয়ার? এরপর পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ আর একটা ভেক্টর দেওয়া আছে, পরস্পর লম্ব হলে এ এর মান কত। পি ভেক্টরটা কি দেওয়া আছে আমাদের, আমাদের বলছে এ আই ক্যাপ প্লাস -2j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর কিউ একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে 2ai ক্যাপ, তারপর হচ্ছে মাইনাস, সরি প্লাস না তো, -aj ক্যাপ -4k ক্যাপ, ঠিক আছে? এরা পরস্পর লম্ব হলে এ এর মান কত। দুটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় এদের ডট গুণফল কি হয়, 0 হয় না? তাহলে ডট গুণফল মানে কি, আই এর সাথে আই, তার মানে 2a স্কোয়ার, জে এর সাথে জে, মাইনাস মাইনাসে প্লাস 2a, কে এর সাথে কে, -4 ইন্টু 1, তার মানে 4 সমান 0। তাহলে এটা আমরা যদি লসাগু করি, আচ্ছা বাদ করে দেই, 2 দ্বারা ভাগ করি, তাহলে a স্কোয়ার প্লাস a মাইনাস 2 সমান 0। তাহলে এটা আমাদের কি a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2, অর্থাৎ মিডল টার্ম করলাম, ঠিক আছে? তাহলে a কমন নিলে আমাদের a প্লাস 2 ইন্টু -1 কমন নিলে a প্লাস 2, ঠিক আছে? সমান 0। তাহলে a সমান আমাদের -2 আর a সমান আমাদের +1, তাহলে -2 কোথায় আছে? গ নাম্বার অপশনটাতে আছে, বুঝতে পারছো? গ নাম্বার অপশন আছে। ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা আছে? বলো, বুঝতে কোনো সমস্যা আছে? সহজ প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা, 0 এবং 2 এবং -2 এবং 0 বিন্দুগামী সরলরেখায় x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি জানি, ধনাত্মক m সমান আমরা কি জানি, tan থিটা সমান কি জানি, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, এটাই তো সূত্র। তাহলে tan থিটা আমরা বের করবো, তাহলে tan থিটা সমান কি, আমরা y1 কত আমাদের 2 মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে এটা কি 1 হয়ে যায়। তাহলে tan কত ডিগ্রি মান 1, tan ইনভার্স 1, তাহলে কত 45 ডিগ্রি মান, ঠিক আছে? tan 45 ডিগ্রি মান, ঠিক আছে? ক্লিয়ার? এটাও সহজ। দেখো 9 নম্বর প্রশ্নটা, 9 নম্বর প্রশ্নটা একটু ভালোভাবে পড়বা, কারণ এটা একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন এবং এটা অনেক জায়গায় আসছে, আমি দেখলাম অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে, রিপিট হচ্ছে বারবার। কি বলতেছি ভাই, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হাসি না, এটা এমন ভাইবো না যে ভাই আমি হাস্যরসাত্মক বুঝি না ভাই। হাসাহাসি বুঝি, কিন্তু একলা একলা কি আর হাসা যায় নাকি? পাগল পাগল লাগবে, এটা পাগলের মতো লাগে, তাই না? আয়কের সমাধান তোমাদের যেটা বললাম, সাবস্ক্রিপশন পেতে হলে যদি 150টা 150টা ভিডিও যদি টোটাল দেখতে চাও, তাহলে
100 টাকা ফি পেমেন্ট করতে হবে, বুঝতে পারছো? 100 টাকা সাবস্ক্রিপশন 100 টাকা, অনলি 100 টাকা। ঠিক আছে, 100 টাকা, অনলি 100 টাকা। ক্লিয়ার? আর এটা আমার সাথে যোগাযোগ করবা হচ্ছে আমার নাম্বারে যোগাযোগ করবা, 07493172288। ঠিক আছে, আমি শিওর দিতে পারি আমার 150টা ভিডিও যদি তুমি দেখো, ভার্সিটির সবার শেষ নাম্বার সিটটা হলেও তোমার পাবা। আমি বলতেছি না তুমি ভালো রেজাল্ট করবা না, ভালো রেজাল্ট করবা, ঠিক আছে, কিন্তু মানে অন্তত একটা সিট পাবা, এটুকু বলা যায়। আবার ফার্স্ট হবা এটা বলবো না, ফার্স্ট হতে পারবা না, আমার ভিডিও দেখে ফার্স্ট হতে পারবা না। ফার্স্ট যারা হয় তারা নিজেরাও জানে না যে ওরা ফার্স্ট হবে, বুঝতে পারছো? অয়ক্ষের সমান্তরাল কি বলছে? অয়ক্ষের সমান্তরাল এবং 2x মাইনাস কি বলছে, 2x - 7y প্লাস 11 সমান 0। আর একটা রেখা দেওয়া আছে x + 3y - 8 রেখাদ্বয়ের ছেদবিন্দু। তাহলে এই রেখাদ্বয়ের ছেদবিন্দুটা বের করি। এই রেখার ছেদবিন্দু বের করতে গেলে আমরা এই 2 নম্বর রেখাকে 2 দ্বারা গুণ করি। তাহলে 2x - 14y - 16, 14y - 16 সমান 0। মাঝখানে লাইন বাদ। তাহলে এই দুটা বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের কি হয়, মাইনাস প্লাস প্লাস। তাহলে 2x কাটা গেল। তাহলে এখানে থাকে হচ্ছে +7y, আর এখানে থাকে হচ্ছে 11, আর কত, ভুল করলাম নাকি? ওহো, ভুলই তো করছি। দেখো, 2 দ্বারা গুণ করলে এবার কি, 3 দুগুণে কত, 6, 6y - 16। ঠিক আছে, এখন এই লাইন বাদ, বিয়োগ করে দিলে এবারে কেটে গেল। এটা এটা বাদ। তাহলে -6y - 7y, তাহলে কত হয়, -13y। ঠিক আছে, 13y। 11 +11 এবং +16, তাহলে কত হয়, +27। 16 আর 11 কত, 27। তাহলে ওয়াই সমান আমাদের কত, ওয়াই সমান আমাদের 27/13। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। এখন বলছে কি, ওয় ওয় বিন্দুর স্থানাঙ্ক বের করা। এখন বলছে অয় অক্ষের সমান্তরাল, অয় অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে আমাদের সমীকরণটা কি হবে, x সমান a না? তাহলে আমাদের x এর মানটা বের করা লাগবে। তাহলে y এর মানটা যদি আমরা x এর জায়গায় বসাই দেই, দেখো, তাহলে আমাদের x + 3y - 8 সমান 0। এখানে যদি y এর মানটা বসাই দেই, তাহলে x সমান আমাদের কি আসলো, 8 - 3y, তাহলে 3 ইন্টু 27 গুণন 13, 27/13। তাহলে আমরা লসাগু করে দিলাম, তাহলে 13, তাহলে 8 গুণন 13 কত হয়, 104, মাইনাস 3 × 87 = 81। তাহলে এটা আমাদের কত হয়, 19, আর 4 কত, 23, 23/13। ঠিক আছে, তাহলে x এর মান 23/13। তাহলে আমরা সমীকরণ বের করতে পারবো। এটাই তো আমাদের বের করতে বলছে, ছেদবিন্দুগামী সমীকরণ। তাহলে x সমান 23/13। তাহলে 13x - 23 সমান 0। এটা আমাদের সমীকরণ। দেখো, ভিডিওটা বুঝতে পারো নাই বলো? এটা কি প্রশ্নটা বুঝতে পারো নাই? তাহলে একটু আরেকবার দেখো, দেখলে বুঝতে পারবা, ক্লিয়ারলি বুঝতে পারবা। আমি বলে দিলাম, ক্লিয়ারলি বুঝতে পারবা। এরপরে একটা প্রশ্ন আছে, 11 নাম্বার। দেওয়া আছে 2401 ইন্টু 10⁻² সমান 1। তাহলে আমরা একটু এইভাবে লিখতে পারি না, 2401 ইন্টু 1/7/2x সমান 1। তাহলে 2401 সমান 7/2x। এইটাকে যদি আমরা 7 আমরা 7 স্কোয়ার সমান কি জানি, 49। 7³ সমান জানি হচ্ছে 343। আর তোমাকে এটা একটু জানা থাকা লাগবে, 7/4 মানে 2401। ঠিক আছে, 24, এটা জানা থাকা লাগবে। আর এটা এমনিতেও বোঝা যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে 7/4 সমান 7/2x। তাহলে আমাদের 2x সমান আমরা 4 লিখতে পারি। তাহলে x সমান 2। এটা আমাদের জানতে চাইছে যে x এর মান কত, x সমান 2। ক্লিয়ার? 12 নম্বর প্রশ্নটা। হাফসায় গেছি ভাই, এতগুলো প্রশ্নের সমাধান করতে চায়। 12 নম্বর প্রশ্নটা কি বলছে, 1/x + 2 মডুলাস, এটা শূন্য, 4-এর চেয়ে বড়। তাহলে আমরা উল্টায় দিলাম। তাহলে কি করলাম, x + 2, এটা হচ্ছে আমাদের 1/4 এর চেয়ে বড়, যেহেতু উল্টায় দিলাম। এখন আমরা x + 2 সমান আমরা যদি মডুলাস তুলে দেই, তার মানে কি প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে একবার প্লাস নিয়ে কাজ করি, x + 2 1-এর চেয়ে বড়, আর একবার হচ্ছে মাইনাস, x - 2 1/4 এর চেয়ে বড়। ঠিক আছে, আমরা দুই জায়গায় কাজ করবো। তাহলে x আমরা 1/4
-2 উভয় উভয় পাশে -2 করে দিব, ঠিক আছে? তাহলে এক্স কতর চেয়ে বড়, এটা হচ্ছে -2 করলে পরে -7/4 হয়, ঠিক আছে? -7/4। আর এটা হচ্ছে -x, উভয় পক্ষে প্লাস করে দিব 2, তাহলে 1/4 + 2, তাহলে -x +2 করে দিলে কি হয়? -2 +2 করে দিলে আমাদের কি হয় বলতো? 9/4 হয়। এখন উভয় পক্ষকে আমরা -1 দ্বারা ভাগ করে দেব, ঠিক আছে? -1 দ্বারা ভাগ করে দিলে এটা চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। +1 থাকলে পরে এরকম হয়, -1 দ্বারা ভাগ করে দিলে এরকম হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? বা এরকম, প্রথমে এরকম ছিল, পরবর্তীতে এরকম হয়ে যাবে। লাল সাদা হবে, কালো সাদা হবে, লাল সাদা হবে, সরি কালো সাদা হবে, আমার হাত তো কালো, কালো সাদা হবে, আর সাদা কালো হবে, বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? -9/4। তাহলে এর রেঞ্জ কোথায় আছে বলো তো? এটা শুধুমাত্র ক নাম্বারে অ্যান্সার আছে না? অ্যান্সারটা শুধুমাত্র ক নাম্বারে আছে। এটা ছাড়া কি আর হবে বলো? আর এক্স এর মান কখনো 2 হবে না, কারণ কি? এক্স এর মান যদি 2 হয় এখানে বসায় দাও, এক্স এর মান 2 বললে পরে এক্স এর মান 2 বসালে পরে এটা তো হবে না, বুঝো না? এই যে এই শর্ত মেনে চলবে না, এই শর্ত মেনে চলবে না, বুঝতে পারছো? ক্লিয়ার? 13 নম্বর প্রশ্নটা সহজ, সবগুলো প্রশ্ন সহজ, এত শোনা আরেকবার একটু যদি পরীক্ষা দিতে দিত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটু পড়ার ইচ্ছা ছিল। y=1/1 + 1/x + 2। এখন বলছে এই বক্ররেখা এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, তার মানে কি? এই বিন্দুতে ছেদ করলে এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি? আহ a, 0, কারণ কি? আমাদের এক্স অক্ষকে স্পর্শ করলে y 0, তাহলে y যদি এখানে বসায় দেয় তাহলে আমরা একটু মানটা বের করি, তাহলে 0 সমান 1 + 1/x + 2, ঠিক আছে? তাহলে হচ্ছে x + 2 সমান 1/x + 2 সমান -1, ঠিক আছে? তাহলে -x -2 সমান 1, তাহলে আমাদের x সমান হচ্ছে আমাদের কত আসে? x সমান আমাদের আসে হচ্ছে -3, ঠিক আছে? তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক কি? -3, 0, এবং বি বিন্দু কি বলছে? ওয়াই অক্ষকে বি বিন্দুতে স্পর্শ করলে এবি সরলরেখা সমীকরণ, তাহলে মানে দুটা স্থানাঙ্ক আমাদের দরকার। তাহলে ওয়াই অক্ষকে বি বিন্দুতে স্পর্শ করে, তার মানে কি? এটা 0, আহ এটা 0 হবে, এক্স এর মান 0, আর ওয়াই এর মান হচ্ছে বি। তাহলে আমরা একটু এক্স এর মান যদি 0 বসাই, তাহলে ওয়াই সমান আহ 1 + 1/0 + 2, ঠিক আছে? তাহলে এটা সমান লেখা যায় হচ্ছে 3/2, তার কারণ কি? এখানে 1/2 আর 1, তাহলে 3/2, ঠিক আছে? তাহলে হচ্ছে বি, বি হচ্ছে আমাদের 0, 3/2, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে গিয়ে এবার একটা সমীকরণ আঁকাবো, ঠিক আছে? সমীকরণটা কি? সমীকরণটা বের করবে, এটা হচ্ছে আমাদের এই অংশটুকু হচ্ছে -3, আর এই অংশটা হচ্ছে আমাদের 3/2, বুঝতে পারো নাই? এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে? তাহলে আমাদের সমীকরণটা কি? x/a, তার মানে x/-3 প্লাস y/b, মানে y/3/2 সমান 1। তাহলে আমরা প্রথমে x/-3 একটু তুলে নেই ওইদিকে। ও বাবা, এটা আবার আসলো কই থেকে? ওটা তো আমরা তখন করে ফেলছি, এটা বেটা এখনো পড়ে আছে। +2y/3 সমান 1। উভয় পক্ষকে -3 দ্বারা গুণ করলাম, -3 দ্বারা গুণ করলে এখানে থাকে হচ্ছে x, তারপরে এখানে -3 দ্বারা গুণ করলে -2y, এখানে -3 দ্বারা গুণ করলে -3 থাকে, ঠিক আছে? দেখো তো এটা কোনটার সাথে মিলে যায়? এটা গ নাম্বার অপশনের সাথে মিলে যায়। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছো? যদি না বুঝো আর একবার দেখবা, দেখার পর বুঝতে পারবা আশা করি। 2 ঘন্টার প্রায় ভিডিও হয়ে গেল মনে হয়, প্রায় 2 ঘন্টা ভিডিও হয়ে গেল, কথা বলতে পারি না, একটানা কথা বলা লাগে না। দেখো কোসেক টেন -4 sin 17, এটা মান বের করতে বলছে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এমন কোনো প্রশ্ন করে না যেটা কিনা তুমি মনে করো যে মানে হযবরল টিপস দিয়ে মানে করে ফেলতে পারবা, তাই ওরকম কোনো টিপসের আশা অন্তত আমার কাছে করো না, আমি অন্তত দিতে পারবো না। হযবরল টিপস দ্বারা অঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয় দেয় না, বুঝতে পারছো? এখানে আমরা sin 10 দ্বারা লসাগু করলাম, তাহলে এখানে 1 - 4 sin 70 ইন্টু sin 10, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা সূত্র জানি, এখানে আমরা লিখতে পারি না 2 × 2 sin 70 sin 10, তাহলে আমাদের কি সূত্র আসে? 2 sin a sin b, এই সূত্র কি আমাদের? cos a minus b প্লাস, সরি মাইনাস cos a minus b মাইনাস cos a plus b, এটা হচ্ছে আমাদের সূত্র, লিখে দিলাম। তাহলে এখানে আমরা যদি লিখি তাহলে হচ্ছে 2 ×
ব্র্যাকেট দিলাম, তাহলে cos a মাইনাস b, তাহলে cos 60, 70 মাইনাস 10, তাহলে cos 60 মাইনাস cos a প্লাস b, তাহলে cos 80, ঠিক আছে, cos 80। তাহলে এটা সমান আমরা লেখা যায় 1 মাইনাস cos 60 এর মান কত, 1/2, তাহলে হচ্ছে 2 ইন্টু 1/2, তারপর মাইনাস মাইনাসে প্লাস 2 cos 80, ঠিক আছে, ডিভাইডেড বাই সাইন সাইন 10 মানে কি আমরা cos 80 লিখতে পারি না, সাইন 10 সমান তো cos 80, তাহলে এখানে আমাদের 2 2 কাটা দিলে পরে 1 থাকে, তাই 1 আর 1 কাটা দিলে পরে বাদ, আবার এই সাইন 80 আর সাইন 80 বাদ দিলে আমাদের কত থাকে, 2 থাকে। ক্লিয়ার? এটা আমাদের সঠিক উত্তর। 15 নাম্বার। আর 4-5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন আছে, 15, 16, 17, 18, 19, এই 5টা। এই 5টা হচ্ছে রিটেন। এটা একটা রিটেন কোশ্চেন, বুঝতে পারছো? দাঁড়াও দেখাচ্ছি। পি এর কোন মানের জন্য 4 বিন্দুটি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস পি ওয়াই প্লাস 7 এই পরাবৃত্তের উপকেন্দ্র হবে, মানে এই পরাবৃত্তটার একটা এই পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে 4 4। তাহলে আমরা বের করি আগে, তাহলে মানে 4 4 হইলে পির মান কত, ঠিক আছে। আমরা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস এই প্লাস কত নিব, দাঁড়াও, আচ্ছা, অত না নিয়ে, আগে না নিয়ে, সমান -7 মাইনাস পি ওয়াই লিখলাম, ঠিক আছে। আমরা উভয় পক্ষে +16 নেব, কেন 16 নেব দেখো, তাহলে 16 -7 মাইনাস পি ওয়াই, আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি ভাই। তাহলে এটার সূত্র পড়ে না, এ স্কোয়ার মাইনাস এবি মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার সমান, এখানে যদি আমরা লিখি এটা কত আসে, 9 মাইনাস পি ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার সমান 4 কমন নিলে পরে 4 ইন্টু 1 ইন্টু 9/4 মাইনাস পি ওয়াই বাই 4 লেখা যায়। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের আদর্শ সমীকরণ। কিভাবে দেখো, এক্স স্কোয়ার সমান 4a ওয়াই, ঠিক আছে, 4a ওয়াই, এটা সূত্র না, ঠিক আছে। এখন পরাবৃত্তের আমাদের উপকেন্দ্র সূত্রটা কি, a, 0, তার মানে কি এটা সমান এক্স সমান এ, তার মানে এক্স মাইনাস 4 সমান এটা হচ্ছে আমাদের এ হবে। তাহলে এ কত আমাদের, এই যে বলেই তো দিছে 4 4, তারপর এটা 4, তাহলে এক্স সমান কত আমাদের 8, ঠিক আছে, এক্স এর মান 8। আর এটা সমান আমাদের কি বলছে, 0, এই যে a, 0, তাহলে 9/4, মানে এটাই তো আমাদের ওয়াই, তাই না, 9/4 মাইনাস p/4 সমান এটা সমান কি ওয়াই না, এটা কিন্তু 4, এটা সমান ওয়াই, ওয়াই কত আমাদের 0, তাহলে এটা ওই পাশে নিলে পরে এটা আমরা শূন্য এখানে ব্যবহার করতে পারি, 4 4 কাটা দিলাম, তাহলে ওয়াই এর মান কত আমাদের, তাহলে আমরা এখানে একটু লিখি পি ওয়াই সমান আমাদের 9 লেখা যায়, তাহলে ওয়াই এর মান তো আমাদের বলে দিছে যে 4, তাহলে আমাদের পি এর সমান কি 9/4 লেখা যায়, ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর। এটা। এরপর একটা প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, একটা ইয়া দেওয়া আছে, কি দেওয়া আছে, এগুলো সব রিটার্ন প্রশ্ন, এবং এগুলো ছোট ছোট করে লিখলে হয়, এত বড় করে লেখা লাগে না। এ কজ আলফা প্লাস বি সাইন আলফা সমান এ কজ বিটা প্লাস বি সাইন বিটা। এখন কি বের করতে বলছে, বের করতে বলছে cos স্কোয়ার আলফা, এই যে দেখো cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি বলছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা একটা কাজ করি, দেখো তো এখানে এ এ যেগুলো আছে সেগুলো তাহলে এ আলফা মাইনাস এ কস বিটা, ঠিক আছে, এ কস বিটা সমান বি সাইন বিটা মাইনাস বি সাইন আলফা, ঠিক আছে, এক পাশে নিলাম। তাহলে এ কমন নিলে পরে কি হয়, cos সি মাইনাস cos ডি, তাহলে কোন সূত্র পরে, 2 cos ডি সি প্লাস ডি, তার মানে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু cos, সরি 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 ভুল করছি, cos সি মাইনাস cos ডি এর সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি, তার মানে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই ইন্টু সাইন ডি মাইনাস সি, তার মানে বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 সমান বি কমন নিলে পরে এখানে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 cos সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সাইন সি মাইনাস ডি, অর্থাৎ বি মাইনাস বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, ঠিক আছে। দেখো তো এই অংশ আর এই অংশ বাদ যায়, অর্থাৎ আমরা সূত্র লিখছি জাস্ট, এখানে আর কিছু নাই, 2 আর 2 বাদ যায়, তাহলে আমাদের এখানে লেখা যায় cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার, সরি সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আমি বুঝাই দিচ্ছি আবার, সমস্যা নাই।
সমান হচ্ছে আমাদের কি আসে এ বাই বি। দেখো এটা আমরা এই পাশে ভাগ করে দিছি আর এই যে বি দ্বারা এই পাশে ভাগ করে দিছি, ঠিক আছে। উভয় পক্ষে আমাদের দেখো স্কোয়ার আছে না, স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম, এখানে স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করে দিলে এ স্কোয়ার বি স্কোয়ার আসে। এখন দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উত্তরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে বিয়োজন যোজন আছে, তাহলে আমরা তাই করে দিই। তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু। এবং এটা যোগ করলে কি হয়, সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু, এটা সমান কি হয়, এটা ওয়ান হয় না, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি, এটা তো ওয়ান হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্র। ক্লিয়ার? তাই এটা তো আমাদের চাইছে, এটাই আমাদের বের করলাম আর কি। একদম সহজ প্রশ্ন। 19 নম্বর প্রশ্নটা, এই বহুপদী থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুপদী থেকে প্রচুর প্রশ্ন আসে, বলে দিলাম প্রত্যেকবার প্রশ্ন আসে, বিশেষ করে এই যে সমীকরণ নির্ণয়ের যে প্রশ্নটা, এটা আসবে, মনে করো এটা একটা ফরজ কাজ ওদের, এটা ওরা দিবেই, ওদের না দিলে ভাল লাগে না। 3x² মাইনাস 6x প্লাস 2 সমান 0, এটার এই সমীকরণের মূল কি, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন, ঠিক আছে, এম এন হচ্ছে এই সমীকরণের মূল। তাহলে আমরা এম প্লাস এন সমান আমরা কি জানি, কি লিখতে পারি, মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 6/3 অর্থাৎ 2। আর এদের গুণফল হচ্ছে কি, এম এন সমান হচ্ছে সি বাই এ, তার মানে 2/3, ঠিক আছে। এখন নতুন যে সমীকরণ বের করবো, এক্স স্কোয়ার মাইনাস এম প্লাস ওয়ান বাই এন, এটা একটা মূল, এম প্লাস ওয়ান বাই এন প্লাস আর একটা মূল কি এন প্লাস ওয়ান বাই এন, এই দুটা মূল, অর্থাৎ মূল দ্বয়ের যোগফল প্লাস আবার মূল দ্বয়ের গুণফল, এম প্লাস ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান বাই এন, এম সমান 0, এটা আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, তাহলে আমরা এম প্লাস এন এর মান জানি, এটা আলাদা করে লিখলাম, আর এটা সরি, এটা তো আমাদের এম হবে, প্লাস এই দুটার আমরা লসাগু করলাম, লসাগু করলে কি হয়, এম এন আর এটা হচ্ছে এম প্লাস এন, ঠিক আছে, ইন্টু এক্স প্লাস এই দুটা গুণ করলে কি হয়, এম এন প্লাস ওয়ান, তারপর প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এম এন, অর্থাৎ গুণ করছি জাস্ট, ঠিক আছে। আমরা এবার মানগুলো বসাই দেবো, তো বেজাল করে কি লাভ, এক্স স্কোয়ার মাইনাস এম প্লাস এন এর মান কত পাইছি 2, প্লাস এম প্লাস এন এর মান কত পাইছি 2 ডিভাইডেড বাই এম এন, এম এন এর মান কত পাইছি 2/3, তাহলে 3 ইন্টু 2 লেখা যায়, ঠিক আছে, ইন্টু এক্স মানে উল্টায় দিছি, প্লাস এম এন এর মান কত পাইছি 2/3, লিখলাম 2/3, প্লাস ওয়ান আর ওয়ান কত 2, প্লাস ওয়ান বাই এম এন, এম এন এর মান কত 2/3, তাহলে হচ্ছে উল্টায় দিলে কি হয় 3/2, ঠিক আছে, সমান 0। আমরা উভয় পক্ষ, আচ্ছা আমরা একটু সাদা সহায়ক করে নেই, তাহলে এটা কি 4/3, তাহলে আমরা হচ্ছে গিয়ে এখানে গুণ করে দেই, তাহলে 3 লসাগু করলে পারে এটা 3 দুগুণা 6 প্লাস 4 ইন্টু এক্স, প্লাস এখানে আমরা কত আহ লসাগু করি আর কি, লসাগু করলে কত হয় 3 দুগুণা 6, লসাগু করলে হচ্ছে এটা হচ্ছে 4 প্লাস এটা হচ্ছে গিয়ে আমাদের 6 দুগুণা 12 প্লাস 3 তিরিকে 9 সমান 0। এবার আমরা 6 দ্বারা গুণ করবো, গুণ করলে কি হয় 6x² মাইনাস হচ্ছে 6 আর 4 কত 10, 10 ডিভাইড ইন্টু 2 অর্থাৎ 20x, তারপর এটা হচ্ছে 6 দ্বারা গুণ করলে কত হয় 4 আর 16 12 কত 16, 16 আর 9 কত 25, 25, ঠিক আছে, 25 সমান 0। ক্লিয়ার? এটাই আমাদের চাইছে। অনেক কষ্টে ভাই সমাধানটা শেষ করলাম। ভিডিওটা কত প্রায় 2 ঘন্টা হয়ে গেল। বুঝতে পারছো? দেখো কতক্ষণ টাইম লাগে এক একটা প্রশ্ন সলভ করতে, কতটা টাইম লাগে, কতটা কষ্ট করা লাগে। আবার এটা তো আমার দেখা আসা লাগছে, এমন তো না যে আমি একবারে প্রথমবার বসে থেকে পারতেছি, এত তো আর প্র্যাকটিস নাই আমার, ঠিক আছে। তো সবগুলা রিকোয়েস্ট থাকবে, সবগুলা ভিডিও ভালোভাবে দেখবা। আর তোমার তোমাদের যেটা বললাম সাবস্ক্রিপশন নাও, 100 টাকা বেশি নাই, 100 টাকা আমাকে জাস্ট বিকাশ নগদ, আগে বিকাশ নগদ করো না ভাই, আগে আমাকে কল দিবা বা আমাকে হচ্ছে ইয়া জানাবা, ঠিক আছে, বুঝতে পারছো। বিকাশ নগদ করলে পরে পরে আমি হচ্ছে মানে আমার সাথে কন্ট্যাক্ট করলে পরে পরে আমি সবগুলা ভিডিও সাবস্ক্রিপশন তোমাকে দিয়ে দিই, ঠিক আছে। ভালো থেকো সবাই। আর যেগুলো ফ্রি ভিডিও আছে সেগুলাই দেখো, চ্যানেলের ভিতর যাও, বন্ধুদের সাথে শেয়ার করো, সবাই মিলে চান্স পাও, সেটাই দোয়া করি। আসসালামু আলাইকুম।